তো আমরা স্টার্ট করি। প্রথমত হচ্ছে আইবিএর এক্সিকিউটিভ এমবিএর আজকের প্রিপারেশনের জন্য যেই সেমিনারটা সেমিনারটা হচ্ছে অনেকেই আমাকে হয়তো আগে থেকে চিনেন না বা আমার এই প্রতিষ্ঠান সম্পর্কেও জানেন না। আমি হচ্ছি আশরাফুল আলম শুভ্র। আমি আইবিএমবি এর 56 ব্যাচ। 56 ব্যাচ আমার 2016-এ আইবিএ থেকে এমবিএ শুরু করি এবং 2018-এ শেষ হয়। মোটামুটি 2019-এর দিকে গ্রাজুয়েশন কমপ্লিট হয় আর কি। তো আমাদের রেগুলার এমবিএ হচ্ছে 2 বছরের কোর্স। তখন থেকেই 2016 থেকে আমি হচ্ছে আইবিএ এর এমবিএ, বিবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ তিনটার জন্যই হচ্ছে আমি পড়িয়ে আসতেছি। তো তখন আমি 2016 থেকে 2020 পর্যন্ত আমি মেন্টরসে পড়াইছি এবং মোটামুটি ওইখানে মোরলেস প্রায় মোর দেন 2000 স্টুডেন্টকে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স আছে এখন পর্যন্ত। তো ওইখান থেকেই ধরেন আমি রেগুলার এমবিএ এর পাশাপাশি এক্সিকিউটিভ এমবিএ পড়ানো শুরু করছি হয়তো 2 বছর আগে। তো দুইটার মধ্যে আগে প্রচুর সিমিলারিটিস ছিল, এখন হচ্ছে আসলে বড় ধরনের ডিসিমিলারিটিস চলে আসার কারণে আসলে দেখা গেছে যে এটার জন্য কমপ্লিটলি আলাদা একটা মানে কোর্স রান করানো লাগতেছে বা আলাদা ধরনের একটা প্রিপারেশনও নেওয়া লাগতেছে। তো যেটা আসলে অন্যান্য কোনো কোচিং এ বলেন বা ইয়াতে এখন পর্যন্ত আমি দেখি নাই কেউ শুরু করছে। সো এই কারণে হচ্ছে আমি আপাতত এই সেমিনারটা স্টার্ট করতেছি। সো আপনাদের প্রথমত হচ্ছে আপনাদের যত কোয়েরি আছে আমরা একটু কষ্ট করে সবার কোয়েরিটা একটু শেষ দিকে নিতে চাই। তো আমি কতক্ষণ একটু কোশ্চেনের মানে আমি আমার মতো করে কিছু স্লাইড রেডি করছি, স্লাইডগুলো নিয়ে একটু ডিসকাস করি। ওয়ান বাই ওয়ান আপনাদের কোয়েরি থাকতে পারে, স্পেসিফিক কোনো স্লাইডে যদি কোনো কোয়েরি থাকে আমি ডেফিনেটলি আপনাদেরকে আস্ক করব। প্রথমত আসেন হচ্ছে যে আইবিএর এক্সিকিউটিভ এমবিএ বছরে কয়বার হয়। আইবিএর এক্সিকিউটিভ এমবিএ বছরে হয় হচ্ছে 2বার। আইবিএ একটাকে বলে হচ্ছে ফল আর একটাকে বলে হচ্ছে স্প্রিং। ফল পরীক্ষাটা হয় হচ্ছে মে জুনের দিকে। স্প্রিং পরীক্ষাটা হয় হচ্ছে জেনারেলি নভেম্বর ডিসেম্বরের দিকে। সো আপনি ধরে রাখতে পারেন যে এখন যারা প্রিপারেশন নিবেন বা সামনে পরীক্ষা দিবেন তারা হচ্ছে আসলে স্প্রিং এর জন্য প্রিপারেশন নেবেন, মানে সামনের নভেম্বর ডিসেম্বরের জন্য আপনারা মেইনলি প্রিপারেশন নেবেন। সো বছরে দুইটা ইনটেক হয় এবং আমরা পরের স্লাইডে এই আপনাদের অনেকেরই হচ্ছে যাদের এই পরীক্ষার জন্য এলিজিবিলিটি না বা এলিজেবল কিনা এটা আমরা বুঝে যাব পরের স্লাইডেই। তো যারা এলিজেবল না তারা চাইলে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আর আর যদি কন্টিনিউ না করেন সমস্যা নাই, আমি হচ্ছে যারা রেগুলার এমবিএ এর জন্য এলিজেবল তাদেরকে আমরা আমাদের অন্য একটা গ্রুপের কথা বলবো, ওইখানে আপনারা পরে অ্যাড হয়ে নিতে পারবেন। তো আমরা নেক্সট স্লাইডটাতে যাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। এইটা আইবি এর লাস্ট ইনটেকের সার্কুলার। তো এলিজিবল ক্রাইটেরিয়া ধরেন আমি ডিরেক্ট আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিরেক্ট ধরেন আমি আলাদা করে টাইপ না করে সার্কুলার থেকেই বুঝাই দেই, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে এবং বোঝাটা আপনার জন্য সহজ হবে। তো লাস্ট পরীক্ষাটা আমরা আগেই বলছিলাম দুইটা ইনটেক পরীক্ষা হয়। তো লাস্ট পরীক্ষাটা হয়েছে আপনার মের 10 তারিখ, 10 মে 2024 লাস্ট এক্সাম হয়েছে। তো এর জন্য হচ্ছে আপনার যে ক্রাইটেরিয়া অফ দ্য এলিজিবিলিটি, প্রথমে আসেন হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনে আপনার ব্যাচেলার ডিগ্রিতে আপনার মিনিমাম সিজিপিএ থাকতে হবে হচ্ছে 2.50 আউট অফ 4। যাদের সিজিপিএ সিস্টেম নাই তাদের সেকেন্ড ক্লাস পাইলেই হবে। সো ব্যাচেলারে আপনার এইটা থাকলেই আপনি আইবিএর এক্সিকিউটিভ এমবিএ এর জন্য এলিজেবল। আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই হচ্ছে আউট অফ 5-এ আপনার 3 থাকতে হবে। তো আপনার যদি 3 থাকে আপনি এলিজেবল, কোনো প্রবলেম নাই। অথবা এটাকে যদি কারো ডিভিশন আকারে থাকে, ডিভিশন যদি অনেক আগে ছিল তারপরেও সেকেন্ড ডিভিশন যদি থাকে স্টিল এলিজেবল। সো নো থার্ড ডিভিশন ও থার্ড ক্লাস, কোনো থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস মানে অ্যাকসেপ্ট করা হয় না, সেটা এসএসসি এইচএসসি বা ব্যাচেলার যেটাতেই হোক না কেন। তো ব্যাচেলারের ক্ষেত্রে 2.5 মোর দেন এনাফ, আর এইচএসসির ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে হচ্ছে 3.00 মোর দেন এনাফ। এরপরে আসেন হচ্ছে যদি এটা আপনার এ লেভেল বা ও লেভেল কেউ থাকে তাহলে হচ্ছে জিপি অফ 2.00 ইন বোথ এ লেভেল এন্ড ও লেভেল সেপারেটলি। এসএসসি এবং এইচএসসি দুইটাতেই হচ্ছে সেপারেটলি আপনাকে 3.00 পাইতে হবে মিনিমাম। এরপরে হচ্ছে ব্যাচেলারে আউট অফ 4-এ হচ্ছে আপনার 2.50। এবার আসেন হচ্ছে যারা যাদেরকে বলছিলাম যে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য এলিজেবল না, অনেকে রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ সমস্যা নাই। আমরা পরে আপনাদেরকে আবার অ্যাড্রেস করব।
সেটা হচ্ছে যে যাদের জব এক্সপিরিয়েন্স মিনিমাম 5 ইয়ার্স ফুল টাইম ম্যানেজেরিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার ব্যাচেলার ডিগ্রি। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ অনেকেই ধরা খাইছে এটার জন্য। আপনার হচ্ছে ধরেন আপনি এইচএসসি পাস করছেন, করার পরে ব্যাচেলার পাস করছেন, এরপরে আপনার ফুল টাইম জবের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। অনেকে হচ্ছে এইচএসসির পরেও 2-1 বছর হয়তো ফুল টাইম জব এক্সপিরিয়েন্স কারো থাকে, তো ওইগুলাকে কাউন্টে আনা হবে না। আপনার ব্যাচেলার ধরেন হচ্ছে কমপ্লিট হয়েছে 2018-এর সাপোজ ডিসেম্বরে। সো 2018-এর ডিসেম্বরের পর থেকে আপনি ধরেন হচ্ছে 2019-এর জানুয়ারি থেকে আপনি হচ্ছে জবে জয়েন করছেন, এবং 2024-এর জানুয়ারিতে আপনার 5 বছর কমপ্লিট হয়েছে ফুল টাইম জব এক্সপিরিয়েন্স, এবং এখানে আপনি এই কারণে এলিজেবল। এবার আপনার কাছে একটা কোয়েশ্চেন অনেকেই করে যে ভাইয়া ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্স বলতে আসলে কি বোঝায়, আমি কি এখানে অন্য কোনো এক্সপিরিয়েন্স দিতে পারবো, আমি কি এখানে, আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকি আমি কি পারবো? হ্যাঁ পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানেজেরিয়াল ইকুইভ্যালেন্ট বুঝায়। সো এটা যদি ইঞ্জিনিয়াররাও পারবে, গভর্নমেন্ট জব হোল্ডাররাও পারবে। ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্স বলতে ধরেন আপনার যদি কোনো বিজনেস থাকে সেটাও পারবে। হ্যাঁ, যারা কোন বিজনেস রান করে। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারবে, হ্যাঁ পারবে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার আফটার গ্রাজুয়েশন, ধরেন আপনি 2000 যেটা বললাম এক্সাম্পল হিসেবে 2018-এর ডিসেম্বরে ধরেন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, আপনি 2019-এ আপনার একটা বিজনেস শুরু করছেন জানুয়ারিতে, এবং এই বিজনেসটা ধরেন আপনি জানুয়ারি থেকে শুরু করছেন, ওই সময় আপনি একটা ট্রেড লাইসেন্স নিছে বা অন্যান্য ডকুমেন্টস যেগুলো আপনার বিজনেস, আপনি যে এই বিজনেসটাকে ওন করেন এবং এইটার যত ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে শো করতে হবে। বুঝতে পারছেন সবাই মোটামুটি? এরপরে হচ্ছে আপনি যখন এই সব কিছু থাকবে আপনি হচ্ছে পরীক্ষা দিতে আসবেন, এবং পরীক্ষার এই সার্কুলারটা আপনার আসে হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 20 দিন আগে। তো এই সার্কুলারটা মের 10 তারিখে হচ্ছে পরীক্ষা ছিল এই বছর, এবং এই বছরে এই সার্কুলারটা এপ্রিলের শেষ দিকে আসছে, এপ্রিলের হচ্ছে 20 তারিখ বা 22 তারিখ এরকম একটা সময়ের দিকে আসছে। একটা সেকেন্ড, আমার একটু কল আসছে, মোস্ট প্রবাবলি কেউ জয়েন করতে পারতেছে না, আমি একটু রিসিভ করে নিচ্ছি জাস্ট। সালাম। আপনি রেজিস্ট্রেশন করছিলেন? রেজিস্ট্রেশন কখন করছেন? আচ্ছা, ওইখানে আপনার কি কোনো এসএমএস গেছে? গেছে মোবাইলে, দেখেন তো। আহ, আমি তো ধরেন 8টা। একটা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা, সরি, আপনাদের একটু কাইন্ডলি কেউ কে আমাকে আমি যেই জুম আইডি দিয়ে ক্লাস নিচ্ছি এটা কি একটু কেউ কারো কাছে আইডিটা আছে বলতে পারবেন? একজন কল দিছে, ওনার কাছে মেসেজটা যায় নাই। তো জুমারিটা বলবো আমি। জি জি, একটু বল কাইন্ডলি প্লিজ। 867 একটা 867 5052 5052 6792। 6792। আর পাসকোডটা? পাসপোর্ট হচ্ছে 953295, 95 32 95। 3295। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে যদি ধরেন আপনার সার্কুলার আসে হচ্ছে মেইনলি পরীক্ষার 15 থেকে 20 দিন আগে। সো আপনি এই মের 10 তারিখে যখন আপনার এক্সাম হয়েছে, সো এই এক্সামের সার্কুলারটা আসছে হচ্ছে আপনার এপ্রিলের মোস্ট প্রবাবলি 24 তারিখ বা 22 তারিখ, এরকম 22 তারিখের দিকে। তো ওইদিকে 8 দিন আর এদিকে 10 দিন, 20 দিন, 20 তারিখের দিকে আসছে, ওইদিকে 10 দিন, এদিকে হচ্ছে ধরেন 10 দিন, প্রায় 20 দিন আগে আসে। ঠিক আছে। সো এই যে ধরেন 20 দিন আগে সার্কুলার আসে, সার্কুলার আসার পরেই অনেকে হচ্ছে কোয়েশ্চেন করে যে ভাই পরীক্ষাতে কি কি আসে বা পরীক্ষা কিরকম হবে। এটা অ্যাকচুয়ালি সার্কুলারেই দেয়া থাকে, বাট আসলে এই ডেডিকেটেডলি আইবির এক্সিকিউটিভ এমবিএ এর জন্য ইদানিং কোনো কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না। প্লাস হচ্ছে আপনার
প্রিপারেশন কোথা থেকে নিবে, কোন কোন টপিকের উপর নিবে, এই বিষয়গুলো ধরেন আসলে যখন এক্সিকিউটিভ এমবিএটা হচ্ছে রেগুলার এমবিএ থেকে সিলেবাসটাই চেঞ্জ হয়ে যায়, তখন আসলে এইটা রিলেটেড আলাদা কোনো রিসোর্স পাওয়া যায় না। সো আসলে পরীক্ষায় কি কি থাকবে সেটাও আমরা একটু বলে নেই। প্রথমত হচ্ছে আপনার দুইটা পার্ট থাকে এবং পুরাটাই রিটেন। এটা একটু মনে রাখবেন, পুরা পার্টটাই রিটেন। তো আপনার এখানে দুইটা পার্ট থাকবে। পরীক্ষার টাইম হচ্ছে 75 মিনিট, সো 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট আপনার দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি টেস্ট করবে, আর একটা পার্ট আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন টেস্ট করবে। এখানে আপনার দুইটা সেকশন থাকে, এবং এখানে আইবি এর পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনটা থাকে সেটা হচ্ছে অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট অবটেইন এ মিনিমাম কোয়ালিফাইং স্কোর in each of the above two parts to pass the written test and appear to the interview board. এর মানে হচ্ছে অ্যানালাইটিক্যালে এবং ইংলিশে আপনাকে আলাদা আলাদা করে পাশ করতে হবে। এই যে 75 মিনিটের পরীক্ষা, এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা নাই। মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু বলে নেই। সেটা হচ্ছে অ্যানালাইটিক্যালে থাকবে হচ্ছে অ্যারাউন্ড 30, মানে অ্যারাউন্ড 30 বলতেছি কেন সেটাও বলবো। ইংলিশে থাকে হচ্ছে 30, কারণ প্রথম দিকে দেখা গেছে যে দুইবার পরীক্ষাতে অ্যানালাইটিক্যালে 20 ছিল, ইংলিশে 40 ছিল। অ্যানালাইটিক্যালে সো একটু কমতে পারে, বাড়তে পারে, বাট গত দুইটা ইনটেকে একটা স্টেবল পর্যায়ে আসে। সো অ্যানালাইটিক্যালেও 30 ধরতে পারেন, ইংলিশেও 30 ধরতে পারেন। অ্যানালিটিক্যালে 30 কোয়েশ্চেন্স আসলে দুইটা কোয়েশ্চেন্স থাকবে, একটা একটা দুইটাতে ধরেন হচ্ছে 15 15 করে থাকবে। ইংলিশেও ধরে রাখতে পারেন যে 15 15 করে থাকবে। আবার ধরেন মোরলেস একটু চেঞ্জ হইতে পারে, ধরেন এটাতে 10 এটাতে 20, বা ধরেন এখানে 10 এখানে 20, এরকম হইতে পারে। সো একটা যদি আমরা রাফ ক্যালকুলেশন বলি, যেহেতু আমরা বলতেছি যে এই সিলেবাসে পরীক্ষা খুব কম হয়েছে, সো এই কারণে আপনাদেরকে একদম 100% যে একদম ফিক্সড একটা মার্কস ডিস্ট্রিবিউশন সেটা যেহেতু হচ্ছে সার্কুলারে নাই, সো এই জন্য আপনারা নিজেরাও বলতে পারবেন না। কারণ দেখেন সার্কুলারে বলে দিছে যে 75 মিনিটসে পরীক্ষা হবে, দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন। সো দুইটাই হচ্ছে রিটেন এবং পুরা টেস্টটাই রিটেন। আপনি একটু খেয়াল করে দেখেন, দ্য রিটেন টেস্ট উইল বি হেল্ড, এবং পুরাটাই রিটেন, মানে এখানে কোনো এমসিকিউ নাই। সো রেগুলার এমবিএ তে যেহেতু এমসিকিউ আছে, বিবিএ তে এমসিকিউ আছে, বাট এক্সিকিউটিভ এমবিএ তে এমসিকিউ নাই, শুধুমাত্র রিটেন হবে। এবং রিটেন 4টা কোয়েশ্চেন, 4 15 60, এভাবে চিন্তা করতে পারেন। অ্যানালাইটিক্যালে দুইটা, ইংলিশে দুইটা কোয়েশ্চেন, এবং পরীক্ষা হবে হচ্ছে 75 মিনিট। সো 75 মিনিটস রিটেনের জন্য ভেরি গুড, মানে আমি বলতে পারি যে টাইম। কারণ আসলে 75টা কোয়েশ্চেন আপনি যদি বলেন যে আইবির কোয়েশ্চেনের ধরন কিরকম হয়, আইবি আসলে কিন্তু আপনাকে আলাদা কোয়েশ্চেন সেট, আলাদা অ্যান্সার স্ক্রিপ্ট এভাবে দেয় না। আইবি একটা কোয়েশ্চেন, মানে একটা আপনার স্ক্রিপ্ট দিবে, এখানে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের নিচেই লিখতে হয়। সাপোজ ধরেন এই যে এরকম একটা এতটুকু জায়গার মধ্যে যদি একটা কোয়েশ্চেন থাকে, সো জেনারেলি ধরেন আপনার এই পেজটা দেখবেন, এই অংশটুকুতে লিখার স্কোপ পাবেন, আর পরে একটা পেজ, তার মানে জেনারেলি হচ্ছে 1.5 পেজের মতো লিখতে হয় পার কোয়েশ্চেন। সো 4টা কোয়েশ্চেন আসলে আপনাকে লিখতে হবে 4 × 1.5 পেজ, অ্যারাউন্ড হচ্ছে ধরেন আপনার 6 পেজেস। সো 6 পেজেস কিন্তু আসলে খুব বেশি ইয়া না। সো ওভারঅল যদি চিন্তা করেন 6 to 7 পেজ আপনাকে লিখতে হবে হচ্ছে 75 মিনিটে, হুইচ ইজ নট এ ভেরি বিগ ডিল। তো এই কোয়েশ্চেনটা, মানে এই কম্পিটিশনটা এখন এক্সিকিউটিভ এমবিএ তে অনেক টাফ বলবো না, বাট ডিফারেন্ট বলতে পারেন। কারণ আপনি রেগুলার এমবিএ প্রিপারেশন নিয়ে এটা এই পরীক্ষা দিলে আপনি তেমন কিছু পারবেন না। আবার এই প্রিপারেশন নিয়ে হচ্ছে আপনি রেগুলার এমবিএ তে বা অন্য কোনো জায়গায় জেনারেলি এই প্রিপারেশন আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো দুইটা, একটা বড় প্লাস পয়েন্ট আছে, আবার বড় একটা নেগেটিভ পয়েন্ট আছে। কারণ এই প্রিপারেশন নিয়ে শুধুমাত্র আপনি আইবির এক্সিকিউটিভ এমবিএ এর জন্যই এলিজেবল হবেন, মানে প্রিপারেশনের দিক দিয়ে। এরপরে আপনি কিন্তু অন্য কোনো জায়গায় এই প্রিপারেশনে আর পরীক্ষা দিতে জেনারেলি পারবেন না। বাট দ্য গুড সাইড ইজ, সেটা হচ্ছে যে আপনার এই প্রিপারেশনে কম্পিটিশনটা কম্পারেটিভলি অনেকটা কম। আমরা যাবো, দেখবো যে কিভাবে এটা কম। আর এন অ্যাপ্লিকেন্ট উইথ দ্য ফরেন ন্যাশনালিটি অ্যান্ড ফরেন ইউনিভার্সিটি ডিগ্রি, এটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। কারণ আপনার শুধু ফরেন ডিগ্রি হইলে হয় না, ফরেন ন্যাশনালিটিও হইতে হয়। তখন তাদের যদি জিমেট স্কোর থাকে একটা 75%, তাহলে তারা রিটেন না দিয়েও ডিরেক্ট ভাইভা বোর্ডে অ্যাপ্লাই করলে ডিরেক্ট ভাইভা বোর্ডের জন্য তাকে এলিজিবল করবে। এরপরে ফরেন এই এই বিষয়টা আসলে খুব বেশি দরকার পড়বে না, হোপসো। এরপরে আসেন হচ্ছে অ্যাপ্লিকেন্ট উইথ দ্য ডিগ্রি ফ্রম ইউজিসি আনএপ্রুভড প্রোগ্রাম অফ এনি ইউনিভার্সিটি ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লাই। সো যাদের ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড ধরেন হচ্ছে আসলে ইউজিসি অ্যাপ্রুভড না বাংলাদেশে, সো তাদেরটা আসলে আইবি অ্যাকসেপ্ট করবে না। অ্যাপ্লিকেশন ফি জেনারেলি হচ্ছে 4,000 টাকা। তো 4,000 টাকার মতো আপনার
পরীক্ষার অ্যাপ্লিকেশন ফির জন্য রেডি রাখতে হবে। এবং পরীক্ষা জেনারেলি হচ্ছে অ্যাপ্লিকেশন পরীক্ষা হওয়ার 3 থেকে 4 দিন আগ পর্যন্ত, যেহেতু পরীক্ষা হয়েছিল হচ্ছে লাস্ট মের 10 তারিখে, মের 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যায় এবং তারপরে ওয়েবসাইটে ঢুকেই এটা আপনার পে করা যায় এবং ওয়েবসাইটে ঢুকেই আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার 2 দিন পরে আপনি পরীক্ষা হলে ঢুকতে পারবেন, ঠিক আছে, বা পরীক্ষা দিতে পারবেন। এই পেজ রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি কিছু আছে কিনা, ওভারঅল হচ্ছে ইলিজিবিলিটি অ্যান্ড আদার্স থিংস। ইএমবি তে কতজনের মতো নেয়, স্টুডেন্ট নেয় ওনারা আমরা approximate? আমরা পরের স্লাইডে এটা নিয়ে আসতেছি, সমস্যা নেই। এরপরে এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন্স আছে এই পেজে? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে যে ওই যে জব এক্সপিরিয়েন্স যে ম্যানেজারিয়াল পজিশন, হুম হুম। সো যেমন অনেকে যারা ব্যাংকে আছে বা এরকম, তাদের তো আসলে ম্যানেজারিয়াল পজিশনটা অনেক হাই। তো হুম। শুধু সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার এরকম থাকে, তো এইগুলো কিভাবে, এগুলো কি ম্যানেজারিয়াল পজিশন হিসেবে কাউন্ট হবে হ্যাঁ, নাকি? মানে এন্ট্রি লেভেলটা হিসেবেই কাউন্ট হবে। মানে আপনার মোট কথা হচ্ছে গ্রাজুয়েশনের পরে আপনি জবে জয়েন করলেই সেটাকে আসলে ম্যানেজারিয়াল পজিশন, এটা আইবি এর সার্কুলারে থাকে, বাট গত 3 থেকে 4টা ইনটেকে আমি যেটা দেখছি যে ভাস্ট ভ্যারাইটিস অফ পিপল আসছে, বুঝতে পারছেন? অন্টারপ্রেনার থেকে শুরু করে জাস্ট বিভিন্ন ব্যাংকের আপনার অফিসার, সিনিয়র অফিসার হিসেবেই জয়েন করছে, 5 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, জাস্ট একটা প্রমোশন পাইছে অথবা খুব একটা প্রমোশন পায় নাই, তারাও হচ্ছে আপনার ঢুকতে পারছে। সো এটা আসলে মেজর কোনো খুব একটা না, মানে এটা জাস্ট সার্কুলারের একটা গ্যাপ বলতে পারেন। সো আসলে সার্কুলারটা দিলেই অনেকেই ভাবে যে আমি মনে এলিজেবল না। তো আসলে দেখা গেছে ইনফ্যাক্ট লাস্ট ইনটেকে আমাদের পরিচিত একজন ঢুকছে, তার আসলে বিজনেস ছিল এবং এই বিজনেসটা এত বেশি স্মুথও না, মানে মোরলেস কিছু মানুষ থাকে না যে অনেক বিজনেস করে প্লাস পাশাপাশি আরো অন্যান্য অনেক কিছুই করে, বাট ওইগুলা খুব বেশি একটা স্টেবল না। বাট তার হচ্ছে আসলে আহ, মানে বিজনেস সম্পর্কে সে কি বলে এটা, ডকুমেন্টস ছিল এবং অন্যান্য কিছু প্রুফ ছিল যে সে বিজনেস করছে গত 5 বছর, দ্যাটস ওয়াই সে তাকে ফাইনালি নিয়ে নিছে। সো এটা আসলে খুব বেশি মেজর কোনো ইস্যুস হবে না। মেজর ইস্যুস তখনই হবে যে আপনার ব্যাচেলার করছেন যেই টাইমে, ওইখান থেকে আসলে আপনি 5 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স দেখাইতে পারতেছেন না, তাহলে সমস্যা, বুঝতে পারছেন? এই জায়গায় একটা কোশ্চেন হচ্ছে হলো, যদি মানে ওই যে ইনিশিয়ালি যখন অ্যাপ্লিকেশনটা করি ওই ক্ষেত্রে কি ওদেরকে কোনো সার্টিফিকেট এক্সপিরিয়েন্স দেওয়া না, লাগে? কিচ্ছু দেয়া লাগবে না। কিছু বাট দেওয়া লাগবে না? কিছুই দেয়া সাপোজ লাগবে না আমার কিন্তু। আমার 10 বছর আছে, আমি এই হ্যাঁ, 10 বছরটা দেখানো ভালো না একটু কমায় দেখানো ভালো? না, Experience 10 বছরই দেখাবেন। দেখানো ভালো। মানে হ্যাঁ। এই ক্ষেত্রে কি আমার ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে, সাপোজ আমি প্রিন্সিপাল অফিসার একটা ব্যাংকে, হ্যাঁ, হুম। তখন আমাকে প্রিন্সিপাল অফিসার মানে এই ফ্রন্টে কাজ করি, মানে এজ এ ম্যানেজারের শব্দটা থাকার তো প্রয়োজন নাই এক্সপিরিয়েন্সে, আমি তো ম্যানেজার না আসলে, আমি ওখানে হ্যাঁ একটা হ্যাঁ, বক্সে আমি ঢুকবো। আমি জানি, আমি জানি, কিন্তু আমি যেটা বলবো যে আপনার হুম, গ্রাজুয়েশনের পরে আপনার জি। যতগুলা জব করছেন সবগুলার, গ্রাজুয়েশন তো মাস্টার্স তো করা হয়েছে, ব্যাংকে যেহেতু জব না না করি। ওইটা সমস্যা নাই, আপনি হুম, হুম, গ্রাজুয়েশনের পরে ধরেন জি, আপনি ফুল মাস্টার্স টাইম করছেন। জব। জি, জি। হ্যাঁ, মাস্টার জব করছেন। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছেন, একটু বলেন তো কি বলতে যাচ্ছিলেন? হ্যান্ড রেজ করছিলেন একজন রেকর্ডের জন্য নাকি? রেকর্ড আমি করতেছি, আমি রেকর্ড শেয়ার করব, সমস্যা নাই, সবার ইমেইল আমি মানে শেয়ার করে এই দিব। আমার কোশ্চেনটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে ম্যানেজারের শব্দটা মানে জাস্ট না আমি না না, এটা কোনো শফিক ম্যাটারই করে না। ইসলাম এস এ প্রিন্সিপাল অফিসার, না, মানে ওইটা দেখালে তো ম্যাটারই প্যারা তো করে না। নাই, তাই না? না রাখলে অত কোনো সমস্যা নেই। হ্যাঁ, Thank আপনি you. যেই কাজটা করবেন আমি বলি, আপনি ধরেন গ্রাজুয়েশন শেষ করছেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলে সবাই বুঝতে পারবেন। ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম যে ধরেন 2000 ধরেন 18তে কেউ একজন জবে জয়েন করছে, হ্যাঁ, জবে জয়েন করছে, সাপোজ উনি জয়েন করছে হচ্ছে অফিসার হিসেবে কোনো একটা এইচআর ফার্মেই সাপোজ, ঠিক আছে। তো উনি হচ্ছে ধরেন 18-র জানুয়ারি থেকে জুন পর্যন্ত উনি জব করার পরে উনি হচ্ছে এটা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে উনি করছে কি আবার একটা মাস্টার্স করতে গেছে। সো ওনার যে এই যে 6 মাস, এই 6 মাসকে উনি দেখাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন উনি আর মাস্টার শেষ করছে আবার ধরেন মোটামুটি জুনের মাঝামাঝি, সরি ইয়াতে 2019-এর জুলাই পর্যন্ত। সো 2019-এর আবার জুলাই থেকে শুরু করে উনি হচ্ছে 2023-এর বা 24-এর ইয়া পর্যন্ত ওনার হচ্ছে ধরেন 4 ইয়ার্স 6 মান্থ হয়েছে। হ্যাঁ, তো উনি এইভাবেই দেখাইতে পারবে, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে আপনি এখন কি করতেছেন সেটা ম্যাটার করে না, আপনার যদি ডিফারেন্ট পোস্টে আপনি ডিফারেন্ট টেনর ধরে থাকেন, বুঝতে পারছেন আমার কথাটা? আপনি হুম, সব কিছুর সামেশনে যদি 5 ইয়ার্স হয় তাহলেও হবে।
ক্লিয়ার? ঠিক আর আছে যদি এটা 10% ঠিক আছে 10 বছর হয় 10 বছরের সমস্যা নাই, 10 বছর দেখান, 20 বছর হলে 20 বছর দেখাবেন, কোনো ঠিক সমস্যা নেই। আছে মাঝখানে যদি গ্যাপ থাকে ওই গ্যাপটাও আপনি গ্যাপ হিসেবে রেখে দিবেন। তো অনেকে আছে না যে আপনার জবের মাঝখানে 2 মাস 5 মাস 6 মাস ব্রেক নেয়, তো ব্রেক হিসেবে থাকলে সমস্যা নেই। ক্লিয়ার? ঠিক আছে তবে ঠিক ক্লিয়ার তবে কারো যদি সেকেন্ড জব বা থার্ড জবে এখন থাকেন, ওনারা আগের জবের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো অবশ্যই রাখবেন। শুধুমাত্র মনে রাখবেন, এখানে আইবিএতে এই ঝামেলাটা প্রায়ই হয়, শুধুমাত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে হবে না। বুঝতে পারছেন আমার কথাটা? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে হবে না। সো আপনি কারেন্ট জবেও যদি থাকেন, কারেন্ট জবও আপনাকে একটা অ্যাটলিস্ট তার প্যাডে বলে দিবে হি ইজ ওয়ার্কিং এট দিস অর্গানাইজেশন ফ্রম অমুক অ্যান্ড ফ্রম ডেট এত, অ্যান্ড হিজ কারেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ 5 years 2 months অর সামথিং এরকম। আর যদি ধরেন কারেন্ট জব বলে দেয় 3 years 6 months, তাহলে আপনি যদি অন্য তার আগে কোথাও জব করছেন এবং ওইখানে যদি মেনশন করা থাকে 1 year and 6 months, সো এই দুইটার কারেকশন মানে সাম করে যদি সেটা 5 years হয় তাহলে আপনি এলিজিবল। হ্যাঁ, ফাহিম রোহান বলেন। আমি একটু জানতে চাচ্ছি, আমি পরে জয়েন করছি, আসলে বছরে কয়টা ইনটেক হয়, বছরে একটা দুইটা। ব্যাপার। দুইটা। আচ্ছা, নেক্সট ইনটেক কবে হতে পারে? হ্যাঁ, আমরা ওইটাতে আসতেছি, সমস্যা নেই। ওকে, আমরা পরের স্লাইডটাতে আসি। পরের স্লাইডে আমরা 4টা ইনটেকের লাস্ট 4টা না তো ঠিক 1 2 সরি ভাই, একটা 3 কোশ্চেন ছিল 4 আগের 4টে। স্লাইডে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, জবের কিছু পজিশন থাকে কন্ট্রাকচুয়াল, কিছু পজিশন থাকে পার্মানেন্ট, ওগুলো কি ম্যাটার করে? না, ওইটা ম্যাটার করে না, কন্ট্রাকচুয়াল হইলেও সমস্যা নেই, কিন্তু আপনার অবশ্যই ওইটার সার্টিফিকেট নিয়ে রাখবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। জি, থ্যাংক ইউ। রিলিজ লেটার না, আপনি যেটা লিখবেন যে একটা কোম্পানির প্যাডে থাকবে যে দিস এমপ্লয়ি অমুক, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট দিস এমপ্লয়ি ওয়ার্ক এট আওয়ার অর্গানাইজেশন ফ্রম ডেট এত টু ডেট এত, তাহলে ওইরকম একটা সার্টিফিকেট লাগবে। মানে রিলিজ লেটারে যদি ওইটা মেনশন করা থাকে যে উনি এত তারিখে জয়েন করছিল এত তারিখে শেষ হয়েছে, তাহলে দ্যাট সার্টিফিকেট মানে ও যথেষ্ট। কিন্তু আপনাকে মানে কখনো শুধুমাত্র ইয়া দিলে হবে না। হ্যাঁ, হোয়াটস দ্য এক্সাক্ট টাইম অফ ভাইবার সময়, এর আগে না। অ্যাপ্লিকেশনের সময় আপনাকে কিছু সাবমিট করতে হবে না, বাট অ্যাপ্লিকেশন আপনি যা যা অ্যাপ্লাই করবেন, যা যা লিখবেন, সবগুলোই ভাইভাতে হচ্ছে, ভাইবার দিন হচ্ছে আপনাকে ওই সবগুলোই হচ্ছে শো করতে হবে। ওইখানে কোনো ডিসক্রিপেন্সি হবে না, ডিসক্রিপেন্সি হইলে আপনার ভাইবা নিবে না। এরকম অনেকে আছে ভাইবা বোর্ডে গিয়ে ভাইবা দিতে পারে নাই। তো আপনি আর মেক শিওর করবেন যখনই আপনি অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাইয়ের সময় কেয়ারফুল থাকবেন। সো যা অ্যাপ্লিকেশন করবেন ডিউরেশন থাকতে হবে, রাইট? এনি ফর্মস অফ ডকুমেন্ট, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে, কোনো সমস্যা নাই। কোনো ফর্ম মানে কোনো স্পেসিফিক ইয়া লাগবে না। মানে মোট কথা হচ্ছে আপনার অর্গানাইজেশনে গিয়ে বলবেন, কারেন্ট অর্গানাইজেশন বলবেন যে আইবিএতে আমি ভাইবা দিব, আইবিএ চাইছে যে জব এক্সপিরিয়েন্স, তো আমার এখানে একটা এক্সপিরিয়েন্স আপনারা প্রিন্ট করে দেন। এটা এইচআর এর কাছে চাইতে পারেন, যে কারো কাছে চাইতে পারবেন। ওনারা যদি বলে হ্যাঁ ঠিক আছে কি কি লিখতে হবে বলেন, আপনি একদম ফার্স্ট থেকে লিখে দিবেন। আর যদি এটা আগের অর্গানাইজেশন হয়, আগের অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট করে ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে রাখবেন। হ্যাঁ, যারা বিজনেস হোল্ডার ওরা কি শুধু ট্রেড লাইসেন্সটা শো করবে হ্যাঁ, না ট্রেড লাইসেন্সটা শো করলেই হবে। প্লাস হচ্ছে প্যাডের মধ্যে ধরেন যদি এটা ওনার হিসেবে আরো কোনো অন্য ওনার থাকে এবং আপনার পজিশন ডিফারেন্ট থাকে, সো অন্যজনেরও একটা প্যাডে অন্যজনের সাইনটা নিয়ে নেবেন, বা সে যদি আপনাকে এন্ডোর্স করে দেয়। প্লাস তো আপনি ট্রেড লাইসেন্স প্লাস অন্যান্য ডকুমেন্টস, অনেকের হচ্ছে আইআরসি বা এরকম কিছু ডকুমেন্টস থাকে, সো ওইগুলো আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আর যদি এটা লিমিটেড কোম্পানি হয় তো ডেফিনেটলি আপনার ইয়া আসবে সাথে, কি বলে, লিমিটেড কোম্পানি মানে আরজিএসসি বা এদের পারমিশন লাগে। হ্যাঁ, আর কিছু কোয়েশ্চেন ছিল কেউ করতে যাচ্ছিলেন? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল, লাস্ট একটা কোয়েশ্চেনই করবো, সেটা হচ্ছে আগের কোম্পানির এক্সপেরিয়েন্স যে সার্টিফিকেটটা, হ্যাঁ, এটা কি স্ক্যান কপি হলে হবে নাকি হার্ড কপিটাই লাগবে? এইটা আপনি হার্ড কপিটা প্রিন্ট দিয়ে ভাইবার দিয়ে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? মানে হ্যাঁ, প্রিন্ট দিয়ে হার্ড কপিটাই নিয়ে যাবো, মানে হচ্ছে সফট কপিটাই আমাকে মেল করা হয়েছে, সো সেটা প্রিন্ট দিয়ে নিয়ে গেলেই তো হয়ে যাবে। হ্যাঁ, সেটা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন, যেহেতু এটা আপনি স্ক্যান কপিটা প্রিন্ট দিয়ে নিতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনি একটু কাউকে দিয়ে এটাকে অ্যাটাস্টেড করায় নেবেন, ঠিক আছে? এটা স্টেট করতে হবে। আচ্ছা ঠিক আছে। Okay. ওকে, তাহলে আমরা পরের স্লাইডে আসি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জাস্ট একটা ওয়ান লাস্ট হ্যাঁ, কোশ্চেন, এই ফরেন সার্টিফিকেট আর ডিগ্রি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এই এটা হচ্ছে পার্টটা আমরা একটু একদম করছি, একদম বুঝতে আমাদের হচ্ছে পারছি। আপনার যদি বাংলাদেশি না হয়ে
অন্য কেউ হয়, বাংলাদেশি হইতে পারবে না, বুঝতে পারছেন? না না ভাই, তাহলে ওইটা না, ওই সেকেন্ড পয়েন্ট যেটা বলছি যে ফর অল ফরেন সার্টিফিকেট অর ডিগ্রি আর কি, মানে কেউ যদি বাইরে থেকে ও গ্রাজুয়েশন আচ্ছা, করে হ্যাঁ আসে, এবং হ্যাঁ, মানে আমারটা যেমন আর কি, বাইরে থেকে গ্রাজুয়েশন করেছি বাট রাইট এখন রাইট, মানে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আসলে আমার ওই হ্যাঁ এখানে তো ইকুইভ্যালেন্সের একটা ব্যাপার বলছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার যখন সার্কুলারটা আসবে আপনি এই সার্টিফিকেটটা নিয়ে আইবির এক্সিকিউটিভ এমবিএর অফিসে যাবেন, বুঝতে পারছেন? কি বলবেন যে আমার এটা হচ্ছে ফরেন ডিগ্রি, এখন এইটা আমি কিভাবে লিখে দিব। কারণ এটা হয় কি, আপনি যখন আপনার এই লিঙ্কটা যখন অ্যাক্টিভেট হবে অ্যাপ্লাই করার সময়, তখন হবে কি যে আপনি দেখবেন যে আপনার ইউনিভার্সিটি অর সামথিং এটা আপনি ইনপুট দিতে পারতেছেন না, বুঝতে পারছেন বিষয়টা? সো এই জন্য হচ্ছে ওই সময় আপনাকে আইবি এর কাছ থেকে হচ্ছে আপনার এটা ইকুইভ্যালেন্স করায় নিয়ে আসতে হবে, মানে ওইখানে যাবেন আপনার, এটা আপনার ফিজিক্যালি যেতে হবে এক্সিকিউটিভ এমবির অফিসে। যে দেখবেন একটা এখানে নাম্বার দিয়ে রাখছে না, এরকম একটা নাম্বার দেয়া থাকবে সার্কুলারে, হ্যাঁ বুঝতে পারছেন? তো এই সার্কুলারে এরকম এই নাম্বারটাতে কল দিবেন, কল দিয়ে বলবেন যে আমার ফরেন ডিগ্রি আমার হচ্ছে ইকুইভ্যালেন্স করাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংকস। আচ্ছা, নেক্সট স্লাইডে আসি। এই স্লাইডটা, এই 4টা স্লাইড আমরা একসাথে দেখবো, কারণ এইটা হচ্ছে অনেক বড় একটা কোয়েরি যে পরীক্ষা কবে কবে হয়েছে, কতজন ক্যান্ডিডেট আপনার হচ্ছে পরীক্ষা দিছে এবং কতজন সিলেক্টেড হয়েছে, এটাও আমরা পরের স্লাইডে আসবো। সো আশা করা যায় যে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো স্প্রিং 2023 বলতে পারে এটা অনেকে, সেটাকে আইবিআর আসলে ছিল 37th ব্যাচ। এটা আমরা আসলে সার্কুলার, তো ধরেন এই প্রত্যেকটা সার্কুলার একই থাকে, তো আমরা সার্কুলারটার এখানে দেখাই না, আমরা কতজন পরীক্ষা দিচ্ছে সেটা দেখাই। পরীক্ষা কবে কবে হয়েছে, নভেম্বরের 25 তারিখ 2022 এক্সাম হয়েছে। সো ওই সময় আসলে কোভিডের পরে প্রায় 2 বছর পরে পরীক্ষা হয়েছে, 2-3 বছর পরে প্রায় এক্সিকিউটিভ এমবিএ বন্ধ ছিল পুরা। এবং এইটা বন্ধ থাকার কারণে যেটা হয়েছে যে সবাই জিজ্ঞেস করতেছিল যে 2020 থেকেই যে আইবির এক্সিকিউটিভ এমবিএ কবে হবে কবে হবে কবে হবে, তখন আবার বছরে 3বার হইতো তার আগে। তো হুট করে হচ্ছে নভেম্বরে সার্কুলার চলে আসছে, এবং নভেম্বরের ধরেন অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের ফার্স্ট 1-2 তারিখের দিকে সার্কুলারটা আসছে। আসার পরে ধরেন হচ্ছে মোটামুটি যেহেতু অনেক বড় একটা গ্যাপে ছিল, সো এখানে পরীক্ষা দিছে টোটাল 603 জন। দেখবেন যে রোল নাম্বার শুরু হয় 1001 থেকে, সবসময় আইবিএতে 4 ডিজিটের রোল থাকে, তো সো 1001 থেকে শুরু করে 1603 পর্যন্ত, মানে 603 জন এক্সাম দিছে। তো এটা যেহেতু ধরেন অনেকদিন পরে এক্সাম হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আসলে অনেকদিন পরে এক্সাম হওয়ার কারণে এই পরীক্ষাতে একটু বেশি ক্যান্ডিডেট ছিল। এর পরের এক্সামটা হয়েছে আপনার মে 26, 2023। সো মে 26 মানে ঠিক 6 মাস পরে, ধরতে পারেন নভেম্বরের 25-এর পরে মে 26-এ হয়েছে। তখন আসলে ক্যান্ডিডেট ছিল 338 জন, 338 না, ঠিক 344 মনে হয়, এখানে একটা সামেশনে মনে হয় ভুল ছিল। সো 338-44 এরকম স্টুডেন্ট ছিল। সো প্রায় অর্ধেকে নেমে আসছে, তার মানে হচ্ছে যেহেতু একটা বড় একটা গ্যাপের পরে পরীক্ষাটা হয়েছে, সো দ্যাটস ওয়াই আপনার বলতে পারেন যে ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেটস একটু কমে আসছে। সো এর পরের পরীক্ষা হয়েছে ডিসেম্বরের 1 তারিখ। সো আপনার পরীক্ষাটা জেনারেলি ধরতে পারেন যে নভেম্বরের লাস্ট ফ্রাইডেতে, জেনারেলি ফ্রাইডেতে হয়, বা ডিসেম্বরের ফার্স্ট ফ্রাইডেতে জেনারেলি। সো আমরা একটু জাস্ট ডেটগুলো আমরা লিখে রাখতেছি যাতে করে, এবং ক্যান্ডিডেট নাম্বার, যাতে করে আপনার একটু মনে থাকে যে পরীক্ষাটা একটা এক্সপেক্টেড ডেট যেন আপনি নিজের মাথায় ধরে রাখতে পারেন। এটা যেন আর ধরেন আমাকেও বলা না লাগে, বা অন্য কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পরীক্ষা কবে হইতে পারে সেটা জানার জন্য। সো মোটামুটি 22-এর, আমরা যদি একটু স্লাইডগুলো দেখি, 22-এর নভেম্বরের 25 তারিখে হওয়ার পরে আপনার 23-এর 2023-এর হচ্ছে মে 26 তারিখ হয়েছে। এরপরে হচ্ছে আবার 2023-এর ডিসেম্বরের 1 তারিখ হয়েছে, তখন পরীক্ষা দিছে 364। সো অ্যারাউন্ড ধরে রাখতে পারেন যে 350-এর মতো। এরপরে আপনার লাস্ট এই যে কয়েকদিন আগে না, ঠিক মানে কয়েক মাস আগে মে 10 তারিখে এক্সাম হয়েছে। সো মে 10 তারিখে এক্সাম হয়েছে, এখানে পরীক্ষা দিচ্ছে হচ্ছে 334। সো আপনারা যদি ওভারঅল, এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, আপনাদের অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে। তো আমরা এটাকে, এই অংশটুকু আমি নিজে সামারাইজ করছি। তো মোটামুটি ধরেন হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করছে হচ্ছে 603 জন জেনারেলি যারা অ্যাপ্লাই করে, এবং আপনি জানেন অ্যাপ্লিকেশন ফি অনেক হাই, প্রায় 4,000 টাকার মতো। সো জেনারেলি যারা অ্যাপ্লাই করে প্রায় সবাই এক্সাম দেয়। তো পরীক্ষা হলে খুব কম ধরেন হয়তো 600-র মধ্যে 10-12 জন ম্যাক্সিমাম অ্যাবসেন্ট থাকতে পারে, বা ম্যাক্সিমাম 10-12 জন, বা আপনার ম্যাক্সিমাম হলে ধরতে পারেন যে আপনার 1% or 0.5% এরকম হচ্ছে আপনার অ্যাবসেন্ট থাকতে পারে। সো সবাই মোরলেস আপনার পরীক্ষা দেয়।
তো কতজন অ্যাবসেন্ট ছিল বা কতজন অ্যাপিয়ার করছে এইটা ধরেন ডেটাটা আমার কাছে নাই, কতজন অ্যাপ্লাই করছিল সেটা আছে। রিটেনে পাস করছিল 113 জন, ফাইনালি সিলেক্টেড হয়েছে হচ্ছে 68 জন, নভেম্বরের 22 তারিখ, বুঝতে পারছেন, নভেম্বর 2022-এ। সো এখানে আপনার হচ্ছে 603 জন পরীক্ষা দেওয়ার পরে রিটেনে টিকছে হচ্ছে অলমোস্ট বলতে পারেন যে কত 1/5 অর 6 না, ঠিক 1/5 এরকম। সো কম্পিটিশন একটু একটু কম্পারেটিভলি বেশি ছিল। সো ফাইনালি ধরেন হচ্ছে আপনার সিলেক্টেড হয়েছে হচ্ছে 68। সো ভাইভাতে প্রায় ধরেন আপনার 1/3 মতো বাদ গেছে। সো 1/3 মতো বাদ যায়, এবং হচ্ছে 1/3ও না, ঠিক আরেকটু বেশি বাদ যায়, ফাইনালি এতজন সিলেক্টেড হয়। তো এটা ছিল হচ্ছে আপনার নভেম্বর 22-এ। সো এরপরে 23-এর মেতে যখন পরীক্ষা হয়েছে, তো সিগনিফিকেন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট কমে আসছে কেন আমরা অলরেডি বুঝতে পারছি, যেহেতু 22-এ অনেক বড় একটা গ্যাপ ছিল। আহ, আর তাছাড়া দেখা গেছে হচ্ছে 22-এর সার্কুলারে মোস্ট প্রবাবলি, আমার এটা 100% শিওর না, আমার এটা ধারণা থেকে মনে হচ্ছে, কারণ এটা আগে কোভিডের আগে আইবিএতে ছিল হচ্ছে 3 বছরের জব এক্সপিরিয়েন্স যারা থাকবে তারাই এক্সিকিউটিভ এমবিএর পরীক্ষা দিতে পারবে। তো এইটাকে মোস্ট প্রবাবলি এই সার্কুলার থেকে 5 বছর করে দিছে। তো এইখানেও হচ্ছে 3 বছরের এরা মনে হয় দিতে পারছিল, এটা আমাকে আর একটু দেখতে হবে। তো এই কারণে এখানে ক্যান্ডিডেট একটু বেশি ছিল। সো এখান থেকে আপনার 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স অ্যাড করে দিছে, এখান থেকেও 5 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স অ্যাড করা। এখানে তো ডেফিনেটলি 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই হচ্ছে আসলে ক্যান্ডিডেট কমে গেছে। তো 338 ক্যান্ডিডেট যখন অ্যাপিয়ার করছে তখনও মোটামুটি ধরেন হচ্ছে আপনার 115 জনকে রিটেনে পাস করাইছে, ফাইনালি সিলেক্টেড করা হয়েছে হচ্ছে 68। এরপরে ধরেন হচ্ছে ডিসেম্বর 2023-এ হচ্ছে 364 হচ্ছে অ্যাপ্লাই করছে, রিটেনে পাস করছে হচ্ছে 119। সো হুইচ ইজ 1/3, বলতে পারেন যে এখন আসলে 1/3। তার মানে প্রতি 3 জনের মধ্যে একজন রিটেনে টিকেই, ঠিক আছে। আর এরপরে ধরেন হচ্ছে আসলে 72 হচ্ছে ফাইনালি সিলেক্টেড। সো এখানে যদি আপনি আবার চিন্তা করেন 1/5-এর মতো স্টুডেন্ট টিকে, 1/5 মানে প্রতি 5 জনের মধ্যে একজন ফাইনালি টিকে যাচ্ছে ভাইবা সহ। সো এইটা ধরেন আপনার একটা রাফ ক্যালকুলেশন। হ্যাঁ, ভাইভাটা কি বেশি হার্ড হচ্ছে? ভাইভাতে দেখা যাচ্ছে না 5 জনের মধ্যে। না, এখানে একটা ইস্যুস আছে আসলে, ভাইবা হার্ড হওয়ার চেয়ে ইস্যুসটা হয় কি যে আলটিমেটলি ফাইনালি সিলেক্ট হয় হচ্ছে ভাইবা প্লাস রিটেন মিলে। তো আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু কথা বলবো, এখানেই বলে ফেলবো এই স্লাইডে, কারণ এটার জন্য আমরা আলাদা স্লাইড রেডি করি নাই। রিটেনে যেহেতু হচ্ছে 60 মার্কসের এক্সাম, সো 60 মার্কসের মধ্যে আপনাকে অ্যানালাইটিক্যালে যদি 30 থাকে, ইংলিশে ধরেন হচ্ছে 30। সো 30 হচ্ছে আপনার 60 মার্কস। 60 মার্কসের ক্ষেত্রে ধরেন আপনার ইন্ডিভিজুয়ালি পাস করতে, এখন ধরেন আপনি অ্যানালাইটিক্যালে পাইছেন হচ্ছে সাপোজ 18, ইংলিশে হচ্ছে 18, সো আপনার হচ্ছে 36। এখন আপনি ভাইবা দিতে গেছেন, ভাইবাতে সাপোজ 15 মার্কস, সাপোজ, কারণ ভাইবাতে কত মার্কস এটা আইবিএ হচ্ছে ডিসক্লোজ করে না। তো সাপোজ 15 মার্কস, 15 মার্কসের মধ্যে ধরেন আপনি হচ্ছে পাইলেন 10, গুড স্কোর। তো আরেকজন ধরেন হচ্ছে এখানে রিটেনে টিকসে, উনি ধরেন হচ্ছে টিকসে সাপোজ 40 পেয়ে। তো যিনি 40 পাইছে, উনি রিটেনে 40 পাইলো, এবং উনি ভাইবাতে যদি ধরেন 9 পায়, তো উনি ভাইবা এবং রিটেন মিলে 49, আপনি কিন্তু ভাইবা এবং রিটেন মিলে 46। সো আপনি কিন্তু ভাইবা ওনার চেয়ে বেটার হওয়া সত্ত্বেও আপনি বাদ পড়তে পারেন, মানে বুঝতে পারছেন, কারণ আলটিমেটলি ফাইনালি সিলেক্টেড হয় হচ্ছে রিটেন প্লাস ভাইবার স্কোর মিলে। এটা আইবিএর টিচাররা বলছে যে এটা এক সময়, মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগে আইবিএ তে এরকম একটা ট্রেন্ড ছিল যে যখন রিটেনে টিকে যায় তখন তার ভাইবার মানে পারফরমেন্সের উপরেই তাকে সিলেক্ট করে দেয় বা হচ্ছে তাকে বাদ দিয়ে দেয়। তো পরবর্তীতে টিচাররা দেখছে যে না, এটা অনেক সময় এরকম হয় যে একটা দিন তার ভাইবাটি একটু মিস যেতেই পারে, বাট তাকে যদি আমরা রিটেন সহ কাউন্ট করি, সো ডেফিনেটলি সে টিকে যেতে পারে। তো এরপর থেকে হচ্ছে দুইটাকে সাম করেই ফাইনালি টিকে যাইবে এতে, যে রিটেন প্লাস ভাইবা। সো আপনার ভাইবা অনেক ভালো হইলেও আপনি বাদ যাইতে পারেন যদি আপনি মার্জিনালি রিটেনে পাশ করেন। যদিও হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই রিটেনে পাস মার্কসটা আসলে কত, তো আইবিএম মোটামুটি মোরলেস এতজন স্টুডেন্টকে রিটেনে পাস করাবে। তো এতজন পাস করানোর জন্য ওই পরীক্ষাতে হচ্ছে যেই বারটা দিলে, মানে যেই লোয়েস্ট নাম্বারটা রাখলে এতজন স্টুডেন্ট পাবে, অ্যারাউন্ড এতজন বা এতজন স্টুডেন্ট পাবে, অ্যারাউন্ড 120 ধরতে পারেন, এতজন স্টুডেন্ট পাবে, সেই বারটাই হচ্ছে আপনার ধরেন হচ্ছে পাস মার্কস ওই কোয়েশ্চেনে। যেমন ধরেন হচ্ছে টোটাল দুইটা সেকশনেই
আমি যদি ধরেন বলে যে আচ্ছা 17 করে যদি আমরা নেই, তাহলে 17 করেই পাইছে দুইটা সেকশন, এরকম কতজন স্টুডেন্ট আছে। প্রাইভেট টিচাররা এটা দেখে দেখলো যে না, এরকম স্টুডেন্ট হয়ে যায় হচ্ছে 135 জন, কারণ 135 জন তো নিবে না। তখন করলো কি, মার্কসটা আর একটু বাড়াইছে, বলেছে আচ্ছা ঠিক আছে দেখেন তো 17.5 করে কতজন পাইছে। তো এখানে এসে দেখলো যে 117 জন পাইছে, যে দুইটাতেই 17.5। তো তখন করবে কি, ওই পরীক্ষাতে এটাই থাকবে হচ্ছে কাট মার্কস, কিন্তু যিনি এই মার্কসটা পাইছে তার মানে হচ্ছে তার টোটাল মার্কস আসছে ধরেন হচ্ছে 35। তো উনি হচ্ছে আসলে মার্জিনালি রিটেনে টিকছে, তো ওনার অনেক ভাইবা ধরেন অনেক ভালো হয়েছে। তো উনি এসে বলে যে না, আমি ভাইবা এত ভালো দিছি, আমার তো বাদ পড়ার কথা না। কিন্তু উনি আসলে রিটেনে এত মার্জিনালি টিকছে, ভাইবাতে অনেক মার্কস পাইলেও আসলে উনি কাভার করতে পারে নাই। আবার দেখা গেছে ওই পরীক্ষাতে কেউ একজন ধরেন 22 করে, উনি ধরেন হচ্ছে 44 পাইছে, বুঝতে পারছেন। সো দেখেন উনি কিন্তু তার চেয়ে রিটেনেই 9 মার্কস বেশি পাইছে। সো ওনার ভাইভাতে আসলে কত কম পাবে। সো উনি কিন্তু ফাইনালি টিকে গেছে। সো এটা হয়। সো আপনি বলতে পারেন না যে ভাইভাতে কি অনেক বাজে বা অনেক ইয়া হয় কিনা, না আসলে ভাইভাতে খুব বেশি ভেরি করে না। দেখা গেছে আসলে 15 মার্কসের যদি থাকে, জেনারেলি আইবি টিচাররা ওইটা বলে না, বাট সবাই ধরে নিছে এখন পর্যন্ত, দু একজন টিচাররা মাঝে মাঝে শেয়ার করছে যে 15 মার্কসের মতো। তো 15 মার্কস যদি থাকে, দেখা যাবে যে মোরলে সবাই 10, 11, 12। তো ওইখানে আসলে 2-3 মার্কস বা ম্যাক্সিমাম হলে 4 মার্কসের একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন। বাট রিটেনে কিন্তু লোয়েস্ট যিনি টিকবে এবং হাইয়েস্ট যিনি টিকবে, এই দুইজনের মধ্যে প্রায় 10 মার্কসের ডিফারেন্স থাকে মিনিমাম, বা অ্যারাউন্ড 10 মার্কস। হ্যাঁ, সো আপনার রিটেনটাতে আপনার ফোকাস করা উচিত, এবং এরপরে আপনার ভাইবার জন্য আসলে এখন প্রিপারেশনের দরকারই নাই। আপনি রিটেনে টিকার পরেও আপনি হচ্ছে ভাইবার প্রিপারেশন নিতে পারবেন, কারণ ধরেন হচ্ছে যেমন লাস্ট পরীক্ষা হয়েছে হচ্ছে মের 10 তারিখ, তো মের 10 তারিখের পরে রিটেনের রেজাল্ট দিছে মোস্ট প্রবাবলি 22 তারিখের দিকে, এবং 23, 24, 25 এই 3 দিন গ্যাপে 26 তারিখে ভাইবা হয়েছিল, এরকম একটা সময় মোস্ট প্রবাবলি, মানে এই ডেটগুলোর আশপাশেই। তো আপনি এই যে এই 3 দিনের মতো যে সময় পাবেন, এই 3 দিনে আপনি ভাইবার জন্য যথেষ্ট প্রিপারেশন নিতে পারবেন। সো এটার জন্য আসলে এত বেশি চিন্তা করার দরকার পড়বে না আশা করা যায়। এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কোয়েরি কিছু আছে কিনা? জি ভাইয়া, এখান থেকে যা দেখলাম যে এখানে তো কোনো নির্দিষ্ট কোনো নাম্বার নেই যে এতজন টিকাবে, বা এটা তো বিভিন্ন ইয়ারে। এখন এখানে কি কোনো কোটা সিস্টেম আছে যে দেখা গেলো যে হয়তো বা এনজিও থেকে এতজন, ব্যাংক থেকে এতজন, না না না, SSC থেকে এখানে একটা ইস্যুস হচ্ছে যে টিচাররা ধরেন হচ্ছে অ্যারাউন্ড সিট রাখছে হচ্ছে 70। তো এখন যেটা হয় যে অনেক সময় দেখা গেছে লাস্ট যাকে টিকাবে, এরকম একই মার্কস পাইছে হচ্ছে ভাইবা এবং রিটেন সহ, এরকম মার্জিনালি মার্কস পাইছে ধরেন কেউ একজন 35 পাইলো, প্লাস হচ্ছে 35 না, ধরে নিলাম সে উনি পাইলো হচ্ছে 38, প্লাস হচ্ছে ভাইভাতে হচ্ছে 10, তার মানে হচ্ছে 48। এখন দেখলো যে 48 পাইছে হচ্ছে আসলে 10 জন স্টুডেন্ট। এখন 10 জন স্টুডেন্ট যদি 48 পাই, তাহলে আমাকে 10 জন স্টুডেন্টকে নিতে হবে, বুঝতে পারছেন, কাউকে তো আমি বাদ দিতে পারবো না। তো উনি করলো কি, দেখলো যে না, আমি 48.5 পাইছে, এরকম করলে কতজন স্টুডেন্ট হয়, তো এরকম করে দেখলো যে আসলে 68 জন স্টুডেন্ট হয়েছে, বুঝতে পারছেন আমার কথাটা। তো উনি আসলে 0.5 কমে 78 জনকে নিবেন না। এই কারণে এই সংখ্যাটা 70ও হয় নাই, সংখ্যাটা ধরেন 75ও হয় নাই। ধরতে পারছেন বিষয়টা, মানে সিটটা কিন্তু অ্যারাউন্ড হচ্ছে 70। সো আবার দেখা গেছে এই যে এখানে 72 নিছে, সো এখানে ধরেন হচ্ছে 48.5, এখানে ধরেন হচ্ছে 72 আসছে, আবার 48-এ নিলে ধরেন আবার হচ্ছে সেটা 62 হয়ে যায়, বা এরকম কিছু হয়ে গেছে, বুঝতে পারছেন আমার কথাটা। এই কারণে এখানে আবার 62 নেয় নাই, নিয়েছে হচ্ছে 72। ধরতে পারছেন? জি। মানে এটা আসলে কোটা সিস্টেম না, কোনো কোটা নাই। মানে ওইখানে আপনার 20 বছরের জব এক্সপিরিয়েন্স মানুষ হচ্ছে আপনার জব পায় নাই, আবার ধরেন হচ্ছে 5 বছরের জব এক্সপিরিয়েন্স এরাও পাইছে, আবার ধরেন হচ্ছে কেউ গার্মেন্টসে ছিল, সেও পাইছে, আবার ধরেন হচ্ছে কেউ অন্টারপ্রেনার, সেও পাইছে। সো আসলে কোটা বলে কিছু নাই এখানে। তো ভাইবার মার্কসটা আসলে ভাইবার পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করে, এবং সেখানে আপনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসব। ইনফ্যাক্ট আমি একটু অবাক হয়েছিলাম যে আইবিএতে, এক্সিকিউটিভ এমবিএতে একজন গভর্নমেন্ট জব হোল্ডারও হচ্ছে পরীক্ষা দিতে গেছে। সো আমি ভাবছিলাম যে ওনারা হয়তো ফাইনালি নিবে না, ওনাকেও নিছে। সো আসলে এটা ডিপেন্ড করে কমপ্লিটলি পরীক্ষার উপর এবং আপনার ভাইবার এক্সপিরিয়েন্স, মানে পারফরমেন্সের উপর, দুইটার বাইরে কিছুই নেই। মানে বাকি যা আছে এগুলো হচ্ছে মানুষজন অনর্থক বলে আর কি, বুঝতে পারছেন আমার কথাটা। তো ওইটা আসলে
ম্যাটারই করে না, এবং আপনি জানবেন না যেহেতু এখানে রিটেন এক্সাম, সো এখানে কোনো কিন্তু সলিড মার্কসের বিষয় নাই, সো আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আপনি আসলে কি কারণে বাদ গেছেন। পয়েন্টটা কি ধরতে পারছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই স্লাইড নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন স্কোয়ারে কিছু আছে? এনিওয়ান? পরের স্লাইডে যাবো তাইলে। জি ভাই জি। আচ্ছা, এবার যদি আসেন যে আমাদের কি রিসোর্স নিতে হবে, প্রথমত হচ্ছে এখন পর্যন্ত আইবি এর এক্সিকিউটিভ এমবিএ এর এই সিলেবাসের উপর কোনো বই মার্কেটে অ্যাভেলেবল না, কোনো কোচিং এও ধরেন খুব বেশি রিসোর্স অ্যাভেলেবল না। আগে যেরকম হয়তো যে এমসিকিউ আসতো, এক্সিকিউটিভ এমবিএ তো আসতো, রেগুলার এমবিএ তো আসতো, সো রেগুলার এমবিএ তে ম্যাথ আসতো, এক্সিকিউটিভ এমবিএ তো ম্যাথ আসতো, রেগুলার এমবিএ তে অ্যানালিটিক্যাল পাজল আসতো, এক্সিকিউটিভ এমবিএ তো আসতো। সো রেগুলার এমবিএ প্রিপারেশন নিলেই হচ্ছে আপনার এক্সিকিউটিভ এমবিএ এর প্রিপারেশন নেওয়া যেত, ঠিক আছে, বা হয়ে যেত অটোমেটিক। বরঞ্চ ওইখানের আরো সহজ কোয়েশ্চেন গুলো কম্পারেটিভলি এক্সিকিউটিভ এমবিএ তে আসতো, এবং যেহেতু এমসিকিউ ছিল সো তখন কিন্তু মোটামুটি ম্যাথ কম আসতো, 10টা 15টা এরকম আসতো। সো ওইখান থেকে ম্যাক্সিমাম ম্যাথ যারা পারছে তারাই টিকে গেছে। সো এখন যেহেতু কমপ্লিটলি রিটেন, আসলে রিটেনের জন্য ডেডিকেটেড বই অ্যাভেলেবল না। তো রিসোর্স হিসাবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আইএলটিএস এর রাইটিং পার্ট একটা আছে, সেটা হচ্ছে গ্রাফ ছাড়া কিছু একটা এক টাইপের রাইটিং আছে, এটা ইংলিশ পার্টের জন্য আপনার একটু হেল্প করতে পারে, বাট এটা ডেডিকেটেডলি হেল্প করবে না। কেন হেল্প করবে না? কারণ ওইখানে একদম খুব ছোট একটা লাইনে বা একটা ছোট একটা ইয়াতে আপনার একটা টপিক দেয়া, সো ওইভাবে কিন্তু আইবিএতে আসে না। আইবিএ এর টপিকগুলো একটু 3-4 লাইনের হয়, মানে ধরেন যেই টপিকটাই লিখে ধরেন 2-3 লাইনে একটা সিচুয়েশন দিয়ে তারপর একটা কোয়েশ্চেন চাই। আমরা স্যাম্পল কোয়েশ্চেন পরে দেখবো, সমস্যা নেই। সো এটা পুরোপুরি আইএলটিএস রাইটিং এর সাথে মিলবে না। এবং আপনার কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে, বিশেষ করে অ্যানালিটিক্যালের জন্য। অ্যানালিটিক্যালের জন্য আপনাকে ডেফিনেটলি কিছু ইনফরমেশন জানতে হবে, এবং এইটা শুধুমাত্র অ্যানালিটিক্যাল না, ইংলিশ পার্টেও কাজে দিবে। আমরা এই ইনফরমেশনগুলা কি কি ইনফরমেশন এবং কোথা থেকে পড়বেন সেটা আমরা একটু বলে রাখতে পারি আপাতত। তো আমরা যেই যে টপিকগুলো আপনার জন্য এক্সিকিউটিভ এমবিএ এর জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন যারা রেগুলার এমবিএ তে দিচ্ছেন, বা ধরেন আপনার কি বলে বিবিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আসলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট না। এই টপিকগুলো ডেডিকেটেডলি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য, কারণ এক্সিকিউটিভ এমবিএ এর গত চারটে ইনটেক, মানে হচ্ছে 22 মে, 23 হচ্ছে আপনার সরি 22 নভেম্বর, 23 মে, 23 ডিসেম্বর এবং 24 মে, এই 4টা কোয়েশ্চেন থেকেই যদি আমি সামারাইজ করি, এই 3টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট। আর রিসেন্ট ইস্যুজের মধ্যে আসলে অনেক কিছু কভার হয়ে যায়। এর মধ্যে আপনার ইকোনমি অফ বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল, এই দুইটা বিষয়, বাংলাদেশের এবং ইন্টারন্যাশনালের ইকোনমি সম্পর্কে আপনার একটু বেসিক ধারণা রাখতে হবে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা না, আইএমএফ এর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে জোন ওয়াইজ আপনি একটু পড়বেন, দেখবেন যে জোনে আসলে কি কি থাকে। জোন জোন ওয়াইজ বলতে এখানে বোঝায় হচ্ছে ইউরোপ, এশিয়া, তারপর হচ্ছে সাব সাহারান আফ্রিকা। হ্যাঁ, এটার উপর হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন আইবিএতে অলরেডি আসছে, এক্সিকিউটিভ এমবিএতে 2টা কোয়েশ্চেন অলরেডি চলে আসছে গত 4-3 এর মধ্যেই। বাংলাদেশের ইকোনমি নিয়ে ডেফিনেটলি আসে। এইচআর থেকে কোয়েশ্চেন আসে, বিজনেস এন্ড এইচআর এর মধ্যে এইচআর থেকে কোয়েশ্চেন আসে, কেন মানুষ চাকরি জব ছেড়ে দেয়, কেন হচ্ছে সুইচ করে, কেন হচ্ছে জব স্যাটিসফ্যাকশন এত লোয়ার বা হায়ার, জব রিটেনশন, এইগুলো নিয়ে, যেহেতু আপনাদের জব এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স প্লাস। সো এই টাইপের কোয়েশ্চেন আসে। বিজনেস এন্ড টেকনোলজি, এইখান থেকে কোয়েশ্চেন আসবে, ধরতে পারেন যে বিজনেস এন্ড টেকনোলজি, কারণ টেকনোলজি ছাড়া এখন বিজনেস করতে পারবেন না, বলতে পারেন যে মোরলেস আপনার টেকনোলজি লাগেই বিজনেসের ক্ষেত্রে। সো এখানে চ্যাট জিপিটি, এআই এবং এগুলার ইম্প্যাক্ট, এগুলার পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, বিজনেস গ্রো করার জন্য এইগুলার মানে হ্যাঁ কতটুকু হেল্প করবে, এই সবগুলা টপিকেই ধরেন আপনাকে একটু পড়তে হবে। এবং যেহেতু বলছি যে বুক অ্যাভেলেবল না, সো কোথ থেকে পড়বেন এইটা আসলে আমি আপনাকে বলতে পারি যে আপনি গুগলে সার্চ দিয়ে দিয়ে পড়তে পারেন। আমার কাছে কিছু ইনফরমেশন আছে যেগুলো পরীক্ষাতে আসছে, ওই ইনফরমেশনগুলো নিয়ে আপনি একটু সেলফ স্টাডি করতে পারেন। আর সামনে হয়তো বা আমি একটা চেষ্টা করব সামনের মাসে বা আগামী মাসের শেষ দিকে একটা বই সম্ভব কিনা বের করা, যদি সম্ভব হয় তাহলে এটা আপনারা মানে আমার সাথে যোগাযোগ করে পরে একটা নিতে পারবেন। সো আপাতত এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট ইস্যুসটা আসলে আইবি এর জন্য খুবই, টিচাররা খুবই ফলো করে, যেহেতু আপনারা চিন্তা করে যে যেহেতু ওনাদের 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স আছে, দুনিয়াতে কি ঘটতেছে না ঘটতেছে এটা সম্পর্কে ওনাদের ভালো ধারণা থাকতে হবে। সো ধরেন বর্তমানে যদি আপনি বলেন স্টুডেন্ট মুভমেন্ট অর ধরেন ইন্টারিম গভর্নমেন্ট এন্ড হচ্ছে এটার ইকোনমিক ইম্প্যাক্ট, পাশাপাশি হচ্ছে নেইবারিং কান্ট্রির সাথে হচ্ছে আপনার একটা রিলেশন রাখা, এটা কতটুকু ইম্পর্টেন্ট,
ফর ট্রেড অ্যান্ড ইকোনমি, মানে মোট কথা হচ্ছে ট্রেড, ইকোনমি, বিজনেস, এটা আপনার মাথার মধ্যে পার্মানেন্টলি ঢোকান যে এইগুলা খুব ইম্পর্টেন্ট টপিক, ট্রেড, ইকোনমি, বিজনেস। আর আপনার জবের ক্ষেত্রে এইচআর এবং আপনার জব স্যাটিসফ্যাকশন, জব পারফরমেন্স, এই বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এক্সিকিউটিভ এমবিএতে একমাত্র বলা যায় যে কিছু টপিকের উপর প্রিপারেশন নিতে হয়, যেটা রেগুলার এমবিএতেও না, বিবিএতে না। এখান থেকে র্যান্ডম বেসিসে টপিকের উপর চলে আসে, কোনো ধরনের স্পেসিফিক টপিক আপনি বলতে পারবেন না, বাট এক্সিকিউটিভ এমবিএতে কিন্তু এই টপিকগুলোর উপর মোরালেস কোশ্চেন আসবেই, ধরে রাখতে পারে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন স্কোয়ারে কিছু আছে এই রিলেটেড? ডেফিনেটলি থাকার কথা। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হলো, আমি লাস্ট 2টা ইন্টারভিউ পরীক্ষা দিয়েছি। হুম তা পরীক্ষা দিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হলো, আপনার আপনার কথাগুলো পুরোপুরি একমত যে বিভিন্ন ইস্যুর উপর প্রশ্ন থাকে। আমার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্টি মনে হয়েছে ওই টাস্ক অন, যেটা মানে হচ্ছে যে 1 নম্বর অ্যানালিটিক্যাল। কোশ্চেন গ্রাফ অ্যানালিটিক্যাল, যেটা হ্যাঁ ইউজুয়ালি গ্রাফ বলতে আমরা সাধারণত 2টা গ্রাফের কম্পারিজন বুঝি, কিন্তু ইদানিং দেখতেছি যে গ্রাফগুলো অনেক কমপ্লিকেটেড, মানে 2টা 3টা চার্ট ইউজ করা হচ্ছে, রাইট। বা এটা খুব কমপ্লিকেটেড মনে হয় আর কি। হুট করে পরীক্ষা হলে যে দেখি যে মানে ওইটা নিয়ে একটু বেশি সময় চলে যায়। একটু এই রিলেটেড একটু প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আমি একটু বলে নেই। প্রথমত হচ্ছে, ধরেন আপনি যদি একটু রাইটিং প্র্যাকটিস যদি না থাকে, যেহেতু দেখবেন যে আমরা যারা জব করতেছি অনেকদিন ধরেই, আপনাদের মধ্যে কারোরই ধরেন হচ্ছে খাতায় লেখার অভ্যাসটা অলমোস্ট নাই। সো দেখা গেছে আসলে ওই টপিকের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় হচ্ছে আসলে আপনার লেখার প্র্যাকটিসটা। সো লেখার প্র্যাকটিসটা না থাকার কারণে, প্লাস হচ্ছে এই টাইপের কুয়েশনটা যেহেতু ধরেন কোনো বইয়ে অ্যাভেলেবল না, ডেডিকেটেড বই তো নাই, আপনি এই টাইপের বিশেষ করে অ্যানালিটিক্যালের এই কোয়েশ্চেনটা আইএলস এর সাথেও মিলে না। আইএলস এ যেরকম একটা গ্রাফের এক্সপ্লেনেশন বলে দেয়, বাট এখানে ধরেন একটা গ্রাফ দিছে, তো গ্রাফ দিয়ে বলে যে আচ্ছা আপনি এই গ্রাফ থেকে প্রিডিকশন করেন তো ভবিষ্যতে কি হবে, এরকম টাইপের কোয়েশ্চেন। অথবা ধরেন আপনাকে একটা গ্রাফ বা চার্ট দিয়ে বলছে আচ্ছা এই ঘটনার কারণে কি কি কারণে এই ঘটনা ঘটছে। সো আসলে কিন্তু আপনাকে এই চার্ট এক্সপ্লেন করতে বলে নাই, মানে বুঝতে পারছেন আমার কথাটা? মানে এই এই হচ্ছে মেইন প্রবলেম কোশ্চেনের, যে আপনাকে চার্ট এক্সপ্লেন করতে বলে না, আপনার কাছে একটা ডেটা দিয়ে আপনাকে এর থেকে ডিফারেন্ট কিছু স্টার্ট এক্সপ্লেন করতেও বলে, বলে না যে তা না, কিন্তু ওই কোশ্চেনে এই বলাটাও আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু টপিকগুলো যেহেতু রিলেভেন্ট, সো আপনি যদি টপিকগুলো সম্পর্কে ভালো ধারণা নেন, জোনগুলো সম্পর্কে ভালো ধারণা নেন, ইকোনমিক জোন যেগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু ভালো ধারণা নেন, তাহলে আশা করি পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। একটু ধরেন এই রিলেটেড একটু কিছু আর্টিকেলস আপনাকে পড়তে হবে। যেটা বললাম যে আইএমএফ এর ওয়েবসাইট আছে, আপনি আইএমএফ লিখে সার্চ দিবেন, আইএমএফ হচ্ছে ইকোনমিক জোন লিখে সার্চ দিবেন, জোন ওয়াইজ আপনি বিভিন্ন পড়তে পারেন। এরপর আপনি এইচআর এর জব স্যাটিসফ্যাকশন এর হচ্ছে জব রিটেনশন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু সার্চ দিয়ে আপনি পড়তে পারেন। টপিক সম্পর্কে যদি আপনার মোটামুটি একটু ধারণা থাকে, তখন পরীক্ষা হলে কিন্তু ব্রেন স্টর্মিং করা সহজ হয়। বুঝছেন বিষয়টা? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স আছে? আমরা একটু স্যাম্পল কোয়েশ্চেনে আসি, একদম মোস্ট রিসেন্ট কোয়েশ্চেন, এই বছরের মেতে আসছে। হ্যাঁ, আপনার অ্যানালাইটিক্যালের একটা কোয়েশ্চেন। অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেনগুলো কিরকম হয় সেটা একটু দেখি। আহ, ধরেন এরকম একটা দিছে যে ওয়ার্ল্ড ইকোনমিতে হচ্ছে আপনার how the world economy is expected to grow, real GDP year over year growth estimates or projections by region. তো এখানে বলছে 2022, 23, 24-এ ওয়ার্ল্ডের ইকোনমিতে আসলে কি ঘটছে। এই অবস্থা ছিল আপনার প্রথমে 3.5, তারপর হচ্ছে 3.3, তারপর ইউনাইটেড স্টেটস 2 থেকে বেশি, 2 থেকে কম, তারপর একদম 1-এ চলে আসছে ইউরো এরিয়া। এই যে আপনার জোনগুলো দেখতেছেন, ইউরো এরিয়া, ইউনাইটেড স্টেটস, ল্যাটিন আমেরিকান, দ্য ক্যারিবিয়ান, মিডল ইস্ট অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, সাব সাহারান আফ্রিকা, ইমার্জিং অ্যান্ড ডেভেলপিং এরিয়া, এখন এশিয়া। এখন এটা দেখে আপনি কিন্তু ধরেন অবাক হয়ে যেতে পারেন, আচ্ছা এরকম একটা বিষয় দিছে এবং আমাকে বলছে অ্যানালাইজ দ্য গ্রাফ অফ দ্য এস্টিমেটস অর প্রজেকশনস অফ দ্য ওয়ার্ল্ডস জিডিপি গ্রোথ অ্যান্ড রিজিয়ন ওয়াইজ জিডিপি গ্রোথ। এখন ধরেন আপনাকে এটাকে অ্যানালাইজ করতে বলছে। এখন অ্যানালাইজ করতে গেলে আপনি তো চোখের সামনে যা আছে সেটা তো অ্যানালাইজ করতেই পারেন, যে আমি দেখতেছি যে এখান থেকে এখানে কমছে, এখান থেকে এখানে বাড়ছে, এই ইউএসএ কমছে, এটা বাড়ছে। বাট এখানে আসলে অ্যানালাইজ দ্য গ্রাফ যখন বলে, আপনার এই জোনগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এই জোনগুলোতে আসলে কোন কোন কি প্লেয়ার আছে।
এই জন্যই বলছিলাম যে আইএমএফ এর এই ডেটাগুলো আপনার ইম্পর্টেন্ট, যে আপনি যদি আইএমএফ এর এই ইউরো এরিয়াটা লিখে সার্চ দেন তখন দেখবেন যে ইউরো এরিয়াতে যারা আছে, এই ইউরো এরিয়াতে মোটামুটি ধরেন আপনার বিগ প্লেয়ার হিসাবে ইউকে আছে, বিগ প্লেয়ার হিসাবে জার্মানি আছে, তারপর ল্যাটিন আমেরিকা এন্ড দ্য ক্যারিবিয়ান, এখানে ধরেন ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এবং হচ্ছে আহ ওয়েস্ট ইন্ডিজ না মনে হয় আরেকটা কোন একটা দেশ আছে, মানে টপ প্লেয়ার যারা, যাদের কারণে ধরেন এই ইকোনমিতে আসলে বড় ইম্প্যাক্ট পড়ে। মিডল ইস্ট অ্যান্ড সেন্ট্রাল এশিয়াতে যারা আছে, সাবসাহারান আফ্রিকা, ইমার্জিং অ্যান্ড ডেভেলপিং এশিয়া, ইমার্জিং অ্যান্ড ডেভেলপিং এশিয়াতে ধরেন রাশিয়া আছে, চায়না আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার জাপান আছে। এই জোনগুলোতে প্রত্যেকটা জোনে হচ্ছে কিছু কি প্লেয়ার আছে বা কি কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলো আসলে আপনার এই পুরা জোনের আসলে ইকোনমিটার গ্রোথটাকে হচ্ছে কন্ট্রোল করে। এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি কন্ট্রোল করে কে? ইউএসএ। কিভাবে কন্ট্রোল করে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। একটু জিনিস একটু যদি আপনি এই দিকে তাকান তাহলে আপনার বুঝতে পারবেন এটাকে অ্যানালাইজ করা বলে, ঠিক আছে। দেখেন, ইউরো এরিয়া কিন্তু আপনার এই 23 থেকে 24-এ বাড়ছে, এখানেও কিন্তু 23 থেকে 24-এ বাড়ছে, এটাও 23 থেকে 24-এ বাড়ছে, এটাও 23 থেকে 24-এ বাড়ছে, এখানে হালকা একটু কমছে। তাহলে এতগুলা যে বাড়ছে, ওভারঅল আপনি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে দেখেন এখানে কিন্তু সমান রয়েছে। তাহলে এখানে বাড়লো, এখানে বাড়লো, এখানে বাড়লো, এখানে বাড়লো, এখানে হালকা কমলো, তাহলে তো আমার ওভারঅল একটু বাড়ার কথা, কিন্তু ওভারঅল কেন সমান রয়েছে? কারণ এখানে দেখেন একটা বড় চাঙ্ক কমে যাচ্ছে। সেটা কিসে? ইউএসএ। কারণ ইউএসএ হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইকোনমিটাকেই কন্ট্রোল করে। সো এই যে ধরেন এটাকে কন্ট্রোল করে, প্লাস হচ্ছে এখানে ইমার্জিং এ যেহেতু হালকা কমছে, এই ইমার্জিং এর মধ্যে আবার চায়না আছে, বুঝতে পারছেন? সো দেখেন এই দুইটা জিনিস যখন কমছে, এই দুইটা কমার কারণে কিন্তু এখানে ফ্ল্যাট রয়ে গেছে। কিন্তু এখানে যে একটু বাড়ছে, দেখেন ভালো বাড়ছে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে, এইটাও বাড়ছে। তাহলে 1 2 3 4 চারটা বাড়ছে আর দুইটা কমছে। তারপরেও কেন এখানে ফ্ল্যাট রয়ে গেছে? কারণ হচ্ছে এখানে কি প্লেয়ার যারা আছে তাদের সম্পর্কে আপনাকে একটু লিখতে হবে। সো অ্যানালাইজ মানে হচ্ছে শুধুমাত্র এখানে বাড়ছে, এখানে প্রথম পরের বছর বাড়ছে, পরে কমছে, এখানে বাড়ছে কমছে, এভাবে লিখলে কিন্তু আইবির টিচাররা মার্কস দিবে না, কারণ এটা তো যে কেউ লিখতে পারে। কারণ আপনাকে লিখতে হবে হচ্ছে একটু বুঝতে হবে যে এই গ্রাফের মধ্যে আসলে কি মিন করছে, এখানে কারা কারা প্লেয়ার আছে এবং তাদের কারণে কি কেন কমতেছে, এবং দু একটা পারলে এক্সাম্পল দিবেন। এবং এই এক্সাম্পল অনুসারেই কিন্তু ধরেন আপনার এই মার্কসগুলা টিচার একটু বেশি দেয়। ধরতে পারছেন কি বললাম? কারো কোনো কোয়েশ্চেন্স আছে এই কোয়েশ্চেনটা নিয়ে? এটা কিন্তু আইবিএতে আসছে এবং হুবহু সেম কোয়েশ্চেন এইবারই আসছে লাস্ট মেতে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন্স না থাকলে আমরা পরের আরেকটা ইংলিশ কোয়েশ্চেন দেখব। ইংলিশ কোয়েশ্চেন এটাও লাস্ট ইনটেকে আসছে। সো আমরা হচ্ছে একদম এক্সিকিউটিভ এমবিএ তে যে পরীক্ষা আইবিএ টিচাররা দিছে সেটাই আমরা ইয়া করতেছি। তো ইংলিশ কোয়েশ্চেনটা হচ্ছে ডিরেক্ট এক এই লাইনে। টাইপ কোশ্চেনের জন্য এর আগের স্লাইডের টাইপের কোশ্চেনের জন্য তাহলে অ্যান্সার আমি তো বেটার বললাম কিভাবে এখন দেয়া যায়, কোনো পর্যন্ত, স্যাম্পল ফরম্যাট? এই তো সেটাই তো, এখন পর্যন্ত এটা মার্কেটে অ্যাভেলেবল না। কোশ্চেন্স ওকে। গুলা, কিছু কোশ্চেন্স আপনি নিতে পারেন হচ্ছে, দেখবেন আমাদের একটা গ্রুপ আছে, আমি লাস্টে লিংক দিব, ওইটার ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে স্যাম্পল অ্যান্সার অ্যান্সারের কোনো চাচ্ছে। হ্যাঁ স্যাম্পল আমি ফরম্যাট, বুঝছি, হ্যাঁ। আমি বুঝছি বুঝছি, কিন্তু আমি শুরুতেই তো আগে ডিসক্লেমার একটা দিছি যে আপনার কোশ্চেন্স আমি এখনো দেখাইতে পারবো, স্যাম্পলের জন্য বই ওকে লাগবে, বই নাই, বুঝতে পারছেন? ওকে আমি কোশ্চেনের আপনার অনেক স্যাম্পল দেখাইতে পারবো, অ্যান্সারের স্যাম্পল ওইভাবে দেখাইতে পারবো না। আমি কিছু স্ক্রিপ্টস হয়তো বা দেখাইতে পারবো, যেটা ধরেন আমি অনেক রাইট আপ দিছি, তারা তাদের মানে আমার ব্যাচের স্টুডেন্টদের বিশেষ করে তাদের রাইট আপ গুলো আমি চেক করে দিছি। সো ওইটা দেখাইতে পারবো। আর স্যাম্পল অ্যান্সার তো বলছি, যদি বই বের করতে পারি তাহলে কিছু পাবেন আর কি। হ্যাঁ, আর আদারওয়াইজ স্যাম্পল কোয়েশ্চেন আরো কিছু গ্রুপে আমি দেখছি, বাট সমস্যা যেটা হয়েছে যে ফুল কোয়েশ্চেন ছাড়া আসলে স্যাম্পল কোয়েশ্চেন আসে না। যেমন ধরেন হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি দেখছি একজন অনলাইনে দিছে, যে কিরকম, যে বলছে যে টেকনোলজি ইজ মেকিং আস লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ডু ইউ এগ্রি? ইফ ইফ ইয়েস শো দ্য রিজনস। হ্যাঁ, এরকম যদি আপনার কোয়েশ্চেন থাকে, তো যদি একটু বলে দেন তাহলে কিন্তু আসলে বিষয়টা এই এই শুধু যদি আমাকে এই এই লাইনটা আপনাকে দেই, আপনার এক দু কোয়েশ্চেনের অ্যান্সার হবে এক রকমের, বুঝতে পারছেন? কিন্তু আসলে কোয়েশ্চেনটা এভাবে ছিল না। আইবিএতে ইংলিশ কোয়েশ্চেনও করে 3 4 লাইনে, মনে রাখবেন, 2 3 লাইন 3 4 লাইনে ইংলিশ কোয়েশ্চেনটা করে। যেমন ধরেন শুরুতেই করছে যে ইজ গুগল মেকিং আস স্টুপিড, গুগলকে আমাদেরকে স্টুপিড করতে পারতেছে কিনা, ঠিক আছে। ওয়ার্ড লিমিট বলতে কি, দেড় পেজ থাকবে,
মানে ধরেন আপনাকে এই যে এরকম একটা পেজ অ্যানালিটিক্যাল, এই যে এই পেজটা ধরেন আপনাকে একটা পেজের A4 সাইজের একটা পেজের হাফ পেজ নিয়ে নিবে। তো হাফ পেজের মতো বা ধরেন 1/3 চেয়ে একটু বেশি স্পেস নিয়ে নিবে। আপনাকে নিচে ধরেন হাফ পেজের মতো থাকবে, পরের পেজে ফুল একটা পেজ থাকবে, মানে 1.5 পেজ। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাকে 1.5 পেজ ধরে চিন্তা করেন। এবং এখানে আপনার এই স্পেসের মধ্যে আপনি যদি যত বেশি পয়েন্ট দিতে পারেন, যত সুন্দর করে অ্যানালাইসিস করতে পারেন, আপনার যদি নেগেটিভ মানে স্পেলিং মিস্টেক না হয়, আপনার যদি ধরেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, তাহলে আপনি মোটামুটি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। এবং আইবিএ টিচারদের জেনারেলি মার্কস দেওয়ার যেই টেন্ডেন্সি, সেখান থেকে আমরা জানি যে আপনার যদি স্পেলিং মিস্টেক না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে, এবং আপনি যদি টু দ্য পয়েন্টে যা জানতে চাইছে সেভাবে লিখতে পারেন এবং সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, আপনি হচ্ছে অ্যারাউন্ড 12-এর মতো মার্কস পাবেন। ম্যাক্সিমাম টিচাররা ম্যাক্সিমাম মার্কসটা এরকম রাখে, 12-13 পর্যন্ত মার্কস ওঠে। তো মানে ওয়ার্ড লিমিট না, আপনি বলতে পারেন যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অ্যারাউন্ড আপনি হচ্ছে হাফ 1.5 পেজ পাবেন, ঠিক আছে, 1.5 পেজ ফর 15 মার্কস। আচ্ছা, ইংলিশের কোয়েশ্চেনে এরকম থাকবে, ইজ গুগল মেকিং আস স্টুপিড? গুগল কি আমাদেরকে স্টুপিড বানাচ্ছে কিনা? হোয়াট দ্য ইন্টারেন্স ইজ ডুইং টু আওয়ার ব্রেইনস? ইজ এ ম্যাগাজিন আর্টিকেল বাই টেকনোলজি রাইটার নিকোলাস কার। নিকোলাস কার এই কথাটা বলছিল যে ইজ গুগল মেকিং আস স্টুপিড অ্যান্ড ইজ হাইলি ক্রিটিক্যাল অফ দ্য ইন্টারনেটস ইফেক্ট অন কগনিশন। ইন্টারনেটের যে ইফেক্টটা আমাদের কগনিশন বা আমাদের সেলফ ডেভেলপমেন্টের উপর আসলে ইফেক্ট ফেলতেছে কিনা। বেসড অন দিস আর্গুমেন্টেটিভ রাইটিং অন ওয়েদার টেকনোলজি মেকিং আস লেস ইন্টেলিজেন্ট, ডু ইউ এগ্রি অর নট? তার মানে হচ্ছে ওনার এই কথার উপর বেস করে যে আপনি কি এগ্রি করেন যে টেকনোলজি আমাদেরকে লেস ইন্টেলিজেন্ট বানাচ্ছে। যদি আপনি এগ্রি করেন তাহলে রিজন দেখান। তো এখানে একটা ভালো বিষয় একটু খেয়াল করে দেখেন যে আপনার আহ, এই কথাটা বাদ দিয়ে শুধুমাত্র যদি আমরা লিখেন টেকনোলজি ইজ মেকিং আস লেস ইন্টেলিজেন্ট, ডু ইউ এগ্রি, তাহলে কিন্তু আপনি এই এই পুরো কোয়েশ্চেনটা না থাকার কারণে আপনার অ্যান্সার একরকম হয়ে যাবে। কারণ আপনি তখন গুগলের কথা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইস্যুসটাই আপনি না এনে আপনি দেখা যাবে হয়তো বা স্মার্টফোন বা এগুলো নিয়েও লিখতেছেন। সো আসলে ফুল কোয়েশ্চেনটা আমি দেখছি যে ধরেন ফুল কোয়েশ্চেন ছাড়া অনেকেই হচ্ছে আপনার ছোট ছোট করে কোয়েশ্চেন দিচ্ছে যে এই টপিকের উপর কোয়েশ্চেন আসছে এক্সিকিউটিভ এমবিএতে, ওই টপিকের উপর আসছে। তো ওই টপিক এই টপিক বলে কিছু না, আপনাকে পুরো টপিকের ফুল ইনফরমেশন না দিলে আপনি আসলে আইবির কোয়েশ্চেন ধরতে পারবেন না। তো 3-4 লাইনে কোয়েশ্চেন থাকি, আমার কাছে আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি ওটা পরে কোনো এক সময় সম্ভব হইলে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি ওইগুলা বই অ্যাড করার চেষ্টা করব। সো মোটামুটি আপনারা একটু দোয়া করেন যে যদি সম্ভব হয় আমি নেক্সট মান্থে শেষ দিকে হয়তো বা বইটা চলে আসতে পারে। সো এই এই কোয়েশ্চেনগুলো একদম অ্যান্সার সহ যেন আসে সেটা আমি করব। আর হচ্ছে আপনার আদারওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আপনারা আমি বলে দিচ্ছি বা আপনারা একটু খুঁজলে পাবেন, এই কোয়েশ্চেনগুলো ধরেন আপনি একটু নেটে সার্চ দিয়ে দিয়ে টপিকগুলো একটু পড়তে পারেন, আপনি একটু দেখলেন বুঝলেন, এভাবে ধরেন আপনি একটু মানে মোটামুটি হাফ-অ্যান-আওয়ার করে পড়লেন। এরপর পড়ার পাশাপাশি একটু করে লিখার প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক সময় হয় কি যে আমরা যেহেতু টাইপ করি ম্যাক্সিমাম যারা জবে আছি, সো অটো কারেকশন হয়ে যায়। সো আমাদের আসলে লিখতে গেলে দেখা গেছে স্পেলিং মিস্টেক প্রচুর হইতে পারে, স্পেলিং মিস্টেক হইতে পারে, তারপর দেখা গেছে যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হইতে পারে। সো এইগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে একটু রাইটিং প্র্যাকটিসও করতে হবে ডেইলি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই হচ্ছে দুইটা স্যাম্পল রাইটার। সো স্যাম্পল রাইটার আসলে সলিউশন তো আমি বলছি, যেটা এখন পর্যন্ত ওইভাবে নাই, তবে দু একটা সলিউশন, একটা দুইটা কোয়েশ্চেনের সলিউশন আমি দিছিলাম গ্রুপে। তো আমাদের গ্রুপে পরে আপনারা একটু দেখে নেবেন। সো মোটামুটি ধরেন আমরা পরবর্তীতে হয়তো বা আমরা করব। তো আমাদের ফুল ব্যাচ যেটা, এটা আমরা শুরু করছি হচ্ছে আপনার জুনের হচ্ছে মের 10 তারিখের পরে যখন ভাইবা হইলো, ভাইবার পরে আমরা জুনের হচ্ছে 5-6 তারিখের দিকে হচ্ছে আপনার ব্যাচ শুরু করছি। ওটাতে মোটামুটি আমাদের সাথে টোটাল অ্যারাউন্ড হচ্ছে 75-এর মতো স্টুডেন্টস আছে। সো আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেন থেকে কিছু লেকচার শিট হচ্ছে রেডি করে ওইগুলো পিডিএফ আকারে স্টুডেন্টদেরকে দিছি। সো প্লাস আমরা এখন পর্যন্ত 3টা অ্যাসাইনমেন্ট নিছি, আমরা 2টা চেক করে দিছি, থার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা চেক করে দিতেছি, এবং নেক্সট আরো 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সো 5-6টার মতো অ্যাসাইনমেন্ট থাকবে রাইট আপ চেক করে রাইটিংগুলোকে ঠিক করার জন্য, এবং পরবর্তীতে আমরা মডেল টেস্ট নিব। সো মডেল টেস্টটা আসলে পরীক্ষার আগে নিব। সো মডেল টেস্টের জন্য আমরা আবার আলাদা করে মানে অ্যাডমিশন নিব। কেউ যদি শুধুমাত্র মডেল টেস্ট দিতে চায়, মানে হচ্ছে পরীক্ষা দিবে, আমরা কোয়েশ্চেন দিব, পরীক্ষা দিবে, পুরাটাই অনলাইনে, আমাদের এই ব্যাচটাও অনলাইনে।
মডেল টেস্টটা অনলাইনে। সো আমাদের আসলে ফুল ব্যাচটার প্রায় আর 2টার মতো ক্লাস আছে, নেক্সট ফ্রাইডে এবং স্যাটারডে। এই 2টা ক্লাস শেষ করেই এই ব্যাচটা শেষ হয়ে যাবে। সো ওনাদের মোটামুটি একটা 1.5 মাস বা 2 মাসের একটা ব্রেক পাবে। কারণ হচ্ছে আমরা দেখে আসছি যে আহ, নভেম্বর হচ্ছে আপনার 25-এ পরীক্ষা হয়েছে 2022-এ, তারপর হচ্ছে ডিসেম্বর 1-এ পরীক্ষা হয়েছে হচ্ছে 2023-এ। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে ডিসেম্বরের আসলে পরীক্ষা ডিসেম্বরের শুরুর দিকে হইতে পারে। বাট আসলে যেটা হয়েছে যে একটু আইবিএতে একটু ঝামেলা হয়েছে। ঝামেলাটা হয়েছে আইবিএতে সেমিস্টারটা এখনো শুরু হয় নাই, যেটা জুলাই থেকে শুরু হওয়ার কথা। এক্সিকিউটিভ এমবিএ এর ক্লাসও এখনো শুরু হয় নাই। সো আমরা এবার এক্সপেক্ট করতেছি পরীক্ষাটা একটু পিছাবে। সো এই পিছানোটা কতটুকু সেটা যদি আমরা বলি তাহলে এটা হয়তো বা ডিসেম্বরের মাঝামাঝিতে চলে যেতে পারে। সো ডিসেম্বরের 13 তারিখ এবং ডিসেম্বরের 20 তারিখে 2টা ফ্রাইডে আছে। সো আমার ধারণা হচ্ছে ডিসেম্বরের 13-র দিকে চলে যেতে পারে। সো ডিসেম্বরের 13-তে যদি পরীক্ষা চলে যায়, সো আমাদের এখনো হচ্ছে অক্টোবর এবং নভেম্বর 2টা মাস পুরাপুরি রয়ে গেছে। এই জন্য দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমি আর একটু আইবিএতে কথা বলে দেখব, একটু চেক করে দেখি যদি পরীক্ষাটা আসলে একটু পিছিয়ে যায়। তাহলে আমাদের তো অলরেডি রানিং ব্যাচটা যেটা, এটার যেহেতু ক্লাস প্রায় শেষ, তাহলে ওই সময় আমরা আরেকটা ব্যাচ শুরু করতে পারি ফর 2 মান্থস, যেহেতু আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 16টা। সো 16টা ক্লাস 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং এরপর আমরা যেটা বলছি যে লাস্ট 20 দিন না 10 দিন 15 দিনের মধ্যে আমরা কিছু মডেল টেস্ট নিব। সো আমরা যদি ফুল ব্যাচ শুরু করি সেটা হয়তো বা অক্টোবরের ফার্স্ট উইক অথবা এই মাসের শেষ সপ্তাহে থেকে শুরু করব। ফ্রাইডে স্যাটারডে জেনারেলি রাতের ব্যাচের ক্লাস, জেনারেলি 8:30 থেকে 10টা, 1.5 ঘন্টার মতো ক্লাস। সো আমরা একটা ফুল ব্যাচ শুরু করতে পারি। এটা এখনো শিওর হয় নাই। তো আরেকটু দেখে নেই, আইবিএতে জুলাইয়ের 21 তারিখে পরীক্ষা মানে ব্যাচ, সরি জুলাইয়ের 5 তারিখে হচ্ছে ওনারা ভর্তি হয়েছে। ক্লাস শুরু হওয়ার কথা ছিল হচ্ছে জুলাইয়ের 20 বা 21 তারিখের দিকে। তো আসলে তখন আপনারা জানেন যে দেশের একটু অবস্থা বাজে ছিল। সো এটা আসলে পিছাইতে পিছাইতে এখন পর্যন্ত ক্লাস শুরু হয় নাই। তো প্রায় 2 মাসের মতো পিছিয়ে গেছে। সো আইবি আসলে 2 মাস পিছিয়ে গেল, সবকিছু তো আর 2 মাস পিছিয়ে দিবে না। সেমিস্টার কিছু ফিনিশিং এ গিয়ে ধরেন মেকআপ ক্লাস, এক্সট্রা ক্লাস এগুলো দিয়ে দিয়ে হইলেও শেষ করবে। বাট হয়তোবা একদম নভেম্বরের 25 বা ডিসেম্বরের 1 এরকম একটা ডেটেই পরীক্ষা নিতে পারবে, এটা হয়তোবা পসিবল হবে না। সো ডিসেম্বরের 13 তারিখের দিকে বা 20 তারিখের দিকে পরীক্ষা চলে যেতে পারে। যদি এরকম একটা কনফার্মেশন পাই তাহলে হয়তো আমরা নেক্সট উইকের পরের উইকটাতেই আমরা আরেকটা ফুল ব্যাচ শুরু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ফুল ব্যাচে 16টা ক্লাস হবে এবং লেকচার শিট যা যা আছে সব পিডিএফ আকারে দেওয়া হবে। এবং এর মাঝে তো আমরা হচ্ছে যদি বইটা নিয়ে কাজ করতে পারি তাহলে হচ্ছে বইটাও আশা করি চলে আসবে। সো কেউ যদি চান বইটা পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেউ যদি চান আমাদের সাথে পরে সার্কুলার চলে আসলে মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্টের আগে আমরা শুরু করবো না। আমরা কিভাবে জানবো? হ্যাঁ, কোনটা? ব্যাচ যদি আপনি শুরু করেন তাহলে আমরা কিভাবে জানবো? আমার মনে হয় যেহেতু 2 মাসের মতো সময় আছে, ব্যাচটা মনে হয় এই মাসের শেষে আপনার শুরু করলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি এটা একটু আইবিএর সাথে আইবিএ থেকে কনফার্মেশন নিয়ে নেই। আইবিএ তো আর আমাকে ডিরেক্ট সবকিছু বলবে না, আমি জাস্ট স্টুডেন্টদের মাধ্যমে একটু জানতেছি আর কি, রানিং স্টুডেন্ট যারা, যে আসলে ক্লাসটা কবে শুরু হচ্ছে। আসলে আইবিএ ওইগুলোর সাথে অ্যালাইন্ড হয়, বুঝতে পারছেন? যে ওই ব্যাচের আগের ব্যাচের ক্লাস যখন শেষ দিকে চলে আসবে সেমিস্টার, তখন এসে হচ্ছে পরীক্ষাটা নেয়। তো আমরা শুরু করে দিব। আপনি আমাদের গ্রুপে থাকতে পারেন। আমি এখানে স্লাইডগুলো আপনাদেরকে ইমেল করে দিব। তো ইমেলের মাধ্যমেও অ্যাড হইতে পারেন বা গ্রুপে থাকতে পারেন, বা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনি অ্যাড হইতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আমিও হচ্ছে বেস্ট অফার করলে আপনাদেরকে ইমেলে এবং আপনাদের মোবাইলে একটা টেক্সটের মাধ্যমে আমি জানাবো। সো যদি শুরু করি এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। সো এই ফুল ব্যাচটা আমরা যদি শুরু করি তাহলে এটা ধরে রাখতে পারেন এই মাসের লাস্ট ফ্রাইডেতেই বা স্যাটারডেতেই হয়তোবা ব্যাচ শুরু হবে আর কি, যদি শুরু হয় আর কি। হ্যাঁ, তো এটা আসলে কনফার্ম না করে, কারণ দেখা গেল ভর্তি হইলেন শেষ দিকে আপনার শেষ করতে পারি না। যেমন আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে এই ব্যাচটা যেহেতু আমরা শুরু করছি জুনের 5 তারিখে, সো জুনের 5 তারিখে শুরু করার পরে মোটামুটি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এটা প্রায় ধরেন জুলাই অগাস্ট 3 মাসের মতো হয়েছে। তো 3 মাসের যেহেতু ধরেন আসলে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে অক্টোবরের দিকেই সার্কুলার আসবে, নভেম্বরে পরীক্ষা হয়ে যাবে। এই কারণে ধরেন আমরা আর ব্যাচ অফার করতে চাই নাই। তখন অনেকেই পরে বলছিল যে আমরা ব্যাচে জয়েন করব কিনা, তো আমরা বলছিলাম যে পিডিএফ এ থাকবে না, হার্ড কপিতে থাকবে বইটা। পিডিএফ এ থাকবে না, বইটা হার্ড কপিতে থাকবে। গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব। যেমন ধরেন হচ্ছে আপনি
একটা হচ্ছে যে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোস্ট প্রবলি আমি আপনাদের ইমেইলেও এই নাম্বারটাই দিছি, একটু চেক করে দেখেন। এটা আপনাদের এই স্লাইডে থাকবে, স্লাইডেও আছে, আমি এই স্লাইডটাও আপনাদেরকে ইমেইল করে দিব সেমিনারের পরে। তো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে ব্যাচ শুরু হয়েছে কিনা আইবির এক্সিকিউটিভ এমবিএর। আমাদের একটা গ্রুপ আছে যেটা আসলে অ্যাডমিন হিসাবেও আমি আছি, এবং এই গ্রুপটাতে আপনারা যদি ফেসবুক গ্রুপ মেইনলি, এটাতে যদি আপনারা অ্যাড হইতে পারেন, এখানে আপনি সব ইনফরমেশন ইনশাল্লাহ পাবেন। আইবি এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশন মাএস্ট্রো। আর আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটা আসলে আমি রান করি না, কিন্তু এই গ্রুপে হচ্ছে আমি আমার অ্যাক্টিভিটিস পাবেন। সো এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশন অফ আইবিএ ডিইউ নামে আছে। সো আইবিএ ডিইউ এই নামটা আমি এখানে মিস হয়ে গেছে, এবং আমি নিজে থাকবো এটার ইনস্ট্রাক্টর হিসেবে। সো মোটামুটি লেকচার শিট গুলা বলেন এই সবগুলোই হচ্ছে ধরেন আমি রেডি করতেছি, বইটাও ধরেন আমি রেডি করতেছি ইনশাল্লাহ। সো কাইন্ড অফ ধরেন লেকচার শিট আসলে রেডি হলে বই রেডি করা খুব একটা টাফ কিছু না, বাট আসলে বইটা তো ডেফিনেটলি লেকচারশিপের হুবহু কপি হইলে হবে না, আর একটু ইলাবোরেশন লাগবে, প্লাস আরো কিছু এক্সট্রা বিষয় অ্যাড করতে হবে, এই কারণে বইটা একটু দেরিতে আসতেছে। আর পিডিএফ হিসেবে যদি বলেন, পিডিএফ তো ডিরেক্ট আমি দিয়ে দিলে বই হয়েই যেত একটা, বাট আমি আসলে বইটা মানে লেকচার শিট থেকে একটু ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করতেছি, সো একটু সময় লাগবে। সো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে এমনিতেও গ্রুপের যদি ইয়া আসে আমি হচ্ছে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, একটা বিষয়, আপনার এই কোর্স ফিটা একটু জানতে পারি, আর মডেল টেস্টের খরচটা কি জানতে পারি? আচ্ছা, আমরা কোর্স ফি জেনারেলি আমি লাস্ট ইনটেকে যেটা, সেখানে আমরা কোর্স ফি ধরে রাখতাম হচ্ছে একটু বেশি, বাট আমরা অলওয়েজ হচ্ছে একটু ডিসকাউন্ট দিই, কারণ অনেকেই বলে যে কোর্স ফিটা বেশি হয়ে যায়। সো আমরা আসলে কোর্স ফি অ্যারাউন্ড হচ্ছে 7,000 ধরতে পারেন আর কি, মানে আফটার ডিসকাউন্ট। তো জেনারেলি এটা আমরা 10,000 রাখি। সো এটা রেখে আমরা হচ্ছে 700, 7,500 or 7,000 এরকমের মতো এই কোর্স ফিটা থাকবে। মডেল টেস্টের ফি হচ্ছে ধরেন আপনার অ্যারাউন্ড 3,000 এর মতো থাকবে, 3,000। সো যারা হচ্ছে ফুল ব্যাচ তারা আসলে হচ্ছে এই মডেল টেস্ট সহই ইনক্লুডেড, মানে ওনারা একদম ক্লাস প্লাস পিডিএফ প্লাস ক্লাসের রেকর্ডও দেওয়া হয়। এরপরে হচ্ছে যদি কেউ ক্লাস মিস করে সেই রেকর্ডটাও দেখতে পারবেন, একটা ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়। এরপর হচ্ছে মডেল টেস্ট, এবং মডেল টেস্টেও যারা আছে এবং মডেল টেস্ট ছাড়াও তারা যখন রিটেনের টিকে যাবেন, আমি বলছিলাম যে মাঝখানে 3 দিন বা 4 দিন পরে হচ্ছে ভাইবা হয়। সো আমাদের হচ্ছে আসলে ভাইবাতে ফাইনালি ভাইবার জন্য হচ্ছে আমরা কিছু মক ভাইবা অনলাইনে নেই। তো মোটামুটি লাস্ট ইনটেকে যেটা মেতে জয়েন করছে, সো এখানে আপনারা জানেন যে 72 জন জয়েন করছে, তার মধ্যে 24 জন হচ্ছে সামহাও আমাদের কাছে সার্ভিস নিছে। আমাদের ব্যাচের স্টুডেন্ট বলবো না, আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল মোস্ট প্রবাবলি 6 জন, 6 জন বা 7 জন ছিল ব্যাচের স্টুডেন্ট। মডেল টেস্ট হবে হচ্ছে আপনার 4টা, 4টার মতো মডেল টেস্ট হবে। 4টা না, ঠিক একটা হবে হচ্ছে, 2টা সাবজেক্ট ফাইনাল হবে, এবং 5টার মতো ধরতে পারেন। 5টার মতো মডেল টেস্ট হবে, 2টা সাবজেক্ট ফাইনাল, মানে একটা হচ্ছে ইংলিশের উপর, একটা হচ্ছে অ্যানালিটিক্যালের উপর, এবং আরেকটা, আর 3টা পরীক্ষা হবে হচ্ছে আপনার ফুল লেংথ। ঠিক আছে, সো 5টা পরীক্ষা হবে, 2টা সলভ ক্লাস হবে, এবং হচ্ছে আপনার এই সলভ ক্লাসের রেকর্ডিং গুলোও দেওয়া হবে। সো মডেল টেস্টে মোটামুটি 5টা পরীক্ষা, 3টা থেকে 2টা সলভ ক্লাস, এবং ফাইনালি হচ্ছে রেকর্ডিং, এবং ভাইবার জন্য যদি রিটেনে টিকে যান ভাইবা পর্যন্ত। সো লাস্ট ইনটেকে 24 জনের মতো টিকছে, তার মধ্যে আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল হচ্ছে 6 জন, মডেল টেস্ট ব্যাচে ছিল হচ্ছে 9 জনের মতো, আর ফাইনালি হচ্ছে আপনার 9 জন ছিল শুধুমাত্র ভাইবা দিছে, মানে ধরেন রিটেনে টিকছে, তার আগ পর্যন্ত ধরেন আমাদের সাথে ছিল না। বাট রিটেনে টিকার পরেও আমরা আবারও বলে নেই, আপনার কেউ যদি মনে করেন যে কোর্স করবেন না বা আমাদের সাথেও নাই, কিন্তু রিটেনে টিকে গেছেন পরীক্ষা দিয়ে, শুধু ভাইবার আগে হচ্ছে ভাইবাতে কি ধরনের কোয়েশ্চেন করে, আমরা অনলাইনেই ভাইবা নেই 1-to-1। ওই ভাইবাগুলো আসলে এরকম গ্রুপে হবে না, একদিন হচ্ছে ভাইবার সেমিনার টাইপের হবে, পরের দিন দেখা যাবে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দেওয়া হবে, 7 মিনিট 8 মিনিট করে, প্রত্যেকের আলাদা আলাদা করে হচ্ছে ভাইবা নেওয়া হবে অনলাইনেই। তো এই অনলাইনে ভাইবা নেওয়ার পরে হচ্ছে আপনার যে কোয়েশ্চেন্স গুলোতে যেই ফাইন টিউনিং করা দরকার, এই টিউনিংটা আমরা করে দিব, করে দিলে হচ্ছে আপনি পরে ভাইবাটা দিবেন। সো মোটামুটি ফুল ব্যাচে যারা আছেন তারা হচ্ছে ক্লাস থেকে শুরু করে একদম পরীক্ষা ভাইবা পর্যন্ত ফুললি আছেন। আর যারা মডেল টেস্টে আছেন তারা মডেল টেস্ট থেকে শুরু করে ভাইবা পর্যন্ত, আর যারা ধরেন হচ্ছে কোনোটাতে নাই তারা হচ্ছে রিটেনে টিকার পরে ভাইবার জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যোগাযোগের জন্য তো আপনাদেরকে বলে দিছি যে আপনারা হচ্ছে মেইনলি 3টা সোর্স আপনি বলতে পারেন, যে একটা যদি ফেসবুক গ্রুপ দেখেন তাহলে তো গ্রুপে পাবেন ডেডিকেটলি আমাদের গ্রুপ যেটা, সেটা হচ্ছে আপনার এই যে এই গ্রুপটা।
আইবি এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশন মাএস্ট্রো। তো যারা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য এলিজেবল না, অনেকে আছেন হয়তো বা ইয়াতে আছেন, এমবিএ তে মেজর নাই কোনো, এক্সিকিউটিভ এমবিএ তে মেজর নাই। আইবি এর এক্সিকিউটিভটা বাদ দিয়ে শুধু যদি এমবিএ লিখেন, আইবি এমবিএ প্রিপারেশন মাএস্ট্রো, এই নামেও একটা গ্রুপ আছে। এই গ্রুপটা জেনারেলি হচ্ছে আপনার রেগুলার এমবিএ এর জন্য। আর এক্সিকিউটিভ এমবিএ এর জন্য আইবি এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশন মাএস্ট্রো, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে রাখেন যদি মনে হয়, তাহলে এইটাতে আপনি নক দিলে আপনি ব্যাচের ইনফরমেশন পাবেন। এটা থেকে নক দিলে ইনশাল্লাহ আপনি মডেল টেস্টের ইনফরমেশনটাও পাবেন। এইটাতে নক দিলে আপনি হচ্ছে বইয়ের বিষয়ে আপডেটটাও পাবেন। সো আপনি ধরে রাখতে পারেন যে এটা আমাদের ডেডিকেটেড মানে এই প্রোগ্রামের জন্য বা এই ইয়ার জন্য, কোচিং এর জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন্স কোয়ারি কিছু আছে? জি সালামু আলাইকুম। ভাইয়া। আমি একটু বলি, মাহফুজ আমি, হ্যাঁ বল। আশরাফ ভাই। হ্যাঁ আমি আসলে জাহাঙ্গীরনগরের আইবিএ এবং ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কি ইভিনিং এমবিএ কি ডিফারেন্ট কিনা? আমি অ্যাকচুয়ালি আসলে জাহাঙ্গীরনগর আইবিএ তে আইবিএ না, অ্যাকচুয়ালি যে এফবিএস এর আন্ডারে যে ইভিনিং এমবিএ ওইটা করতে চাচ্ছিলাম। এটার সাথে কি এটা কি কোনো লিংক আছে বা ওদের কোশ্চেন লিঙ্ক বলতে প্যাটার্ন? প্রিপারেশনে তো আমি শুরুর দিকেই বলছি যে এক্সিকিউটিভ এমবিএ এর আমি আসলে প্রিপারেশনে ছিলাম না আসলে শুরুর দিকে, sorry। আচ্ছা হ্যাঁ, মানে আইবি এর এক্সিকিউটিভ এমবিএ তে যে যে টপিকের উপর পরীক্ষা আসে বা যেই মার্কস ডিস্ট্রিবিউশনের উপর, এটার সাথে কোনোটাই মিলে না, বুঝতে পারছেন? সো আপনি আইবি এর এক্সিকিউটিভ এমবিএ এর প্রিপারেশন নিলে অন্য কোনো প্রিপারেশনে আপনার এটা কাজে দিবে না। আচ্ছা, তো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা আমি কোথা থেকে পেতে পারি, বা এটা একটু ওইটা সাজেশন ওইটা আপনার? ওইটা আপনি নিতে পারেন অনেকটা রেগুলার এমবিএ এরই, কিন্তু ধরেন এটা আরেকটু সহজ হয় কোয়েশ্চেন কম্পারেটিভলি। সো এটা বেটার হয় হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই বিবিএর পরীক্ষাগুলো হয় এফবিএস এর, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবি এর যে বিবিএর পরীক্ষাগুলো হয় ওই কোশ্চেনের স্ট্যান্ডার্ডে হয়, বুঝতে পারছেন? ওই টাইপেরই ম্যাথ আসে, ওই টাইপের ইংলিশ আসে, ওই টাইপের কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। আছে। হ্যাঁ আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এক্সিকিউটিভ এমবিএ এবং রেগুলার এমবিএ এই দুইটার আর কি হ্যাঁ পার্থক্যটা, সার্টিফিকেটের কোনো পার্থক্য আছে কিনা, বা সার্টিফিকেটের অ্যাকসেপ্টেন্স বা কি হ্যাঁ মেইন পার্থক্যটা কি? আচ্ছা, ভেরি আমি গুড এই কোশ্চেন। একই একই কোশ্চেনই আমারও, যে মানে এইটা আসলে ভ্যালু কতটুকু, মানে রাইট এক্সিকিউটিভ রাইট এর ভ্যালু মার্কেটে কেমন? আচ্ছা, কম্পারেটিভলি আপনি যদি বলেন রেগুলার এমবিএটার ভ্যালু একটু বেটার, মানে একটু বেশি বলতে পারেন। একটু বেশি বলতে কেন, কারণ আসলে রেগুলার এমবিএটা স্টার্ট হয়েছে আইবিএতে হচ্ছে 1966 সালে। সো এইটা আসলে মানে আপনি ধরতে পারেন যে এটার অ্যালামনাই বেস অনেক বড়, বুঝছেন আমার কথাটা? মানে ভ্যালুর আকারে না, এটার অ্যালামনাই বেস অনেক বড়। এক্সিকিউটিভ এমবিএ শুরু হয়েছে 2007 সালে, বুঝতে পারছেন? সো এটার অ্যালামনাই বেস কম্পারেটিভলি ছোট। আর রেগুলার এমবিএটাকে আপনার ট্রিট করা হয় হচ্ছে অ্যাজ এ মাস্টার্স প্রোগ্রাম, আর এক্সিকিউটিভ এমবিএটাকে অনেকটা প্রফেশনাল টাইপের, বুঝতে পারছেন? সো এইখান থেকে আপনি একাডেমিক পর্যায়ে যদি যেতে চান তাহলে আপনাকে রেগুলার এমবিএ লাগবে। আপনি এক্সিকিউটিভ এমবিএ এর মাধ্যমে আসলে আপনি প্রফেশনাল মানে সরি একাডেমিক দিক দিয়ে যেতে পারবেন না, বুঝতে পারছেন? সো এইটা কম্পারেটিভলি আপনার কেরিয়ার সুইচিং এর জন্য অ্যান্ড কেরিয়ার প্রমোশনের জন্য এই দুইটার ক্ষেত্রে লাগে, বুঝতে পারছেন? আর রেগুলার এমবিএটা একাডেমিক দিক দিয়ে যদি যান, প্লাস হচ্ছে জব এন্ট্রির জন্য যদি যান, এটার জন্য বেশি কাজে লাগে। এক্সিকিউটিভ এমবিএ তো ডেফিনেটলি যারা 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স তারা করতেছে। সো ওনাদের ধরেন হচ্ছে আসলে অনেকে আছে যে এমবিএ ছাড়াই জবে জয়েন করছে, তার একটা এমবিএ লাগবে, কারণ এমবিএ হলে তার সে প্রমোশন পেয়ে যায়, বা এমবিএ হলে তার হচ্ছে সুইচ করা সহজ হয়ে যায়। তার জন্য ডেফিনেটলি এক্সিকিউটিভ এমবিএ। আসল কথাটাই বলতে ভুলে গেছি, এটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ আসলে যেহেতু কোর্স হচ্ছে 20টা, সরি কোর্স হচ্ছে 15টা, সরি একটা মিনিট, এটা আমার 12টা। এক্সিট 12টা। সো কোর্স যেহেতু হচ্ছে 12টা, এটা মাত্র 3 সেমিস্টারে শেষ হয়ে যায়, সো 1.5 বছর লাগে। আর রেগুলার এমবিএ হচ্ছে 20টা কোর্স। সো 20টা কোর্স হচ্ছে আপনি আবার চাইলে দিনের বেলা একদম ফুল টাইম যেভাবে মাস্টার্স করে এইভাবে করা যায়, কিন্তু এভাবে তো আপনারা যারা জবে আছেন তারা পারবেন না। সো এভাবেও যদি করতে পারেন, তারপর আপনার হচ্ছে মোটামুটি 2 বছর লাগবে, 4টা সেমিস্টার। আর যদি এটা পার্ট টাইমে করেন, পার্ট টাইম মানে এই রেগুলার এমবিএ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফুল টাইম, একটা হচ্ছে পার্ট টাইম। রেগুলার এমবিএ এর ক্লাসগুলা হয় হচ্ছে পার্ট টাইমের ক্লাসগুলা ইভিনিং এ হয় উইকডেসে এখানে আপনি 3টার বেশি কোর্স নিতে পারবেন না। সো এখানে যদি আপনি 3টা করে কোর্স নেন, আপনার 20টা কোর্স শেষ করতে আপনার মিনিমাম হচ্ছে 60টা সেমিস্টার লাগবে, মানে হুইচ ইজ 3.5 ইয়ার্স, বুঝতে পারছেন আমার কথাটা? সো আপনি আসলে এই অ্যাটেম্পটা নিবেন কিনা সেটার উপরও ডিপেন্ড করতেছে।
আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এটা কি মেনলি যেটা এটা কি কাইন্ড অফ কোনো ডিপ্লোমা কোর্স আর কি? না, ডিপ্লোমা কোর্স না। সার্টিফিকেট ইউজিসি উম, অ্যাপ্রুভড, বা এটা কি আমি আমার হ্যাঁ আমি বলি, একাডেমিক সার্টিফিকেশন হ্যাঁ একাডেমিক আপনি, সার্টিফিকেট শো করতে পারবো রাইট, কিনা? এটা হচ্ছে ডিপ্লোমা বলতে পারবেন না, আবার ধরেন এটা ফুল একাডেমিক বলতে পারবেন না, কারণ এটাকে মাস্টার্স ইকুইভ্যালেন্ট বলে না। বুঝছেন আমার কথাটা? মানে মাস্টার্স হ্যাঁ, বলে না আর কি। ক্লিয়ার? আবার বুঝতে এটাকে পারছি। ডিপ্লোমাও বলবে না, মানে এক্সিকিউটিভ বলতে বলছে যে কাইন্ড অফ ধরেন প্রফেশনাল এমবিএ বলতে পারেন অনেকটা। বুঝতে পারছি। ক্লিয়ার বিষয়টা? আর এখানে জি, আপনার clear। ডিরেক্ট স্পেসিফিক কোনো ইয়া নাই, মানে আপনি মেজর মাইনর এইভাবে নিতে পারবেন না, মানে কোর্সগুলোতে আসলে সব কোর্সই করানো হয়। মানে কাইন্ড অফ ধরেন এটা আপনার কেরিয়ারটাকে মানে ধরেন একটু প্রমোশনের দিক দিয়ে অথবা কেরিয়ার সুইচিং এর জন্য একটু কাজে দিবে। মানে এটা আপনি একদম আহ, মানে এটাকে কি করা যায়, যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে সাপ্লাই চেইনে আসতে, কিন্তু ওইখানে আবার রিকোয়ারমেন্ট হিসেবে বলতেছে হচ্ছে যে আপনার একটা এমবিএ থাকলে আপনাকে এটা দিবে, তখন আপনি এই এমবিএটা করে ফেলবেন। এমবিএ বিষয়টা অনেকটা সাপ্লাই এরকম। চেইন। হ্যাঁ, রাইট। আচ্ছা, আইবিএ আচ্ছা, তো মানে বাইরে আইবিএ কি এটা জয়েন রেগুলার করার অ্যাকনলেজ এমবিএটা করে কি এই ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা? টু? আচ্ছা, একজন ইনজামাম বাইরে কি ইনজামাম এটা, বলেন। জি, বাইরে কি এটা অ্যাকনলেজ করে দেশের এই? বাইরে জি, মাস্টার্স হিসেবে তো ওই যে ইকুইভ্যালেন্ট না, এটা করতেছি হচ্ছে আর কি। সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি, আইবিএ তে তো মানে পরীক্ষা দেওয়ার একটা অন্যতম রিজন অনেকে থাকে যে ওই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়া বা হুম এরকম হুম কিছু। হুম। সো মানে এখানে আপনি যেটা বললেন তার মানে কি এক্সিকিউটিভ এমবিএ ওদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আলাদা, যারা রেগুলার এমবিএ কিংবা যারা বিবিএ এটা কি আলাদা আলাদা সব? না না, আলাদা না, কিন্তু কথা হচ্ছে যে ধরেন আসলে ওন করা যেটা, বুঝেন না বিষয়টা? যেমন আপনি ধরেন একজন আইবি এর বিবিএ গ্রেড একজনের কাছে আপনি গেছেন, আবার অন্য আরেকজন হচ্ছে ধরেন আইবিএ থেকে বিবিএ পাশ করা, সেও তার কাছে গেছে, সো ডেফিনেটলি তার কাছে কে বেশি মানে প্রায়োরিটি পাবে। বুঝছেন বিষয়টা অনেকটা এরকম। মানে সেন্ট্রাল অ্যালামনাইয়ের মধ্যে সবাই আছে, বাট ধরেন তারপরেও অনেকটা গ্রুপিং সাব গ্রুপিং হয়ে যায় না অনেক সময়, মানে ওই 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 পার্সপেক্টিভে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, হুম সেটা হচ্ছে আমি ধরেন এমএসসি করছি, এখন একটা ব্যাংকে জব করি। তো হুম অনেক ব্যাংকে আবার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এমবিএ চায়। হুম হুম। So, আমি যদি এক্সিকিউটিভ এমবিএ করি, সো এটা কি এলিজেবল হবে হ্যাঁ, কিনা? এটা এলিজিবল হবে। মানে মোট কথা হচ্ছে আপনি প্রফেশনাল ক্ষেত্রে যত জায়গায় এমবিএ লাগে, প্রফেশনাল ক্ষেত্রে যে আমি একটা প্রমোশন লাগবে, আমার একটা সুইচিং এর জন্য এমবিএ লাগবে, এই সব ক্ষেত্রেই হচ্ছে আপনার এক্সিকিউটিভ এমবিএ কাজে দিবে। বুঝতে পারছেন? সার্টিফিকেটে কি একটা ডিক্লারেশন থাকে যেটা রেগুলার এমবিএ আর হ্যাঁ, এক্সিকিউটিভ এটা এমবিএ? থাকে, যে এক্সিকিউটিভ এমবিএ ফ্রম আইবিএ এত সাল, এটা থাকে। ওকে, থ্যাংক ইউ। রেগুলার আইবিএটা কি ভাইয়া হচ্ছে ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স। ওকে। হ্যাঁ, আরেকজন হ্যান্ড রেজ করছিলেন, বলেন। আচ্ছা ভাইয়া, রেগুলার এমবিএ নিয়ে কি কিছু বলবেন? হ্যাঁ, আপনার কি জানতে চান সেটা বলেন, তাহলে আমরা একটু ইয়া করি। সেটা হলো ভাইয়া, এবার পরীক্ষার ডেট যেহেতু বলতেছেন এক্সক্লুসিভটা পিছাবে, হ্যাঁ হ্যাঁ সরি এক্সিকিউটিভটা পিছাবে, তো হ্যাঁ, রেগুলারটাও কি পিছাবে? পিছাবে। তো আমি একটু বলে নেই, যেমন ধরেন যেইবার হচ্ছে আপনার নভেম্বরের 25 তারিখে, 2022-এ যখন নভেম্বরের 25 তারিখে এক্সিকিউটিভ এমবিএ হয়েছিল, তখন হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে রেগুলার এমবিএ হয়েছিল। আর গত বছর হচ্ছে আসলে ওই রেগুলার এমবিএ হয়েছে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে, সরি এক্সিকিউটিভ এমবিএ, আর নভেম্বরের লাস্ট উইকে আবার নিয়ে আসছিল হচ্ছে রেগুলার এমবিএ কে। সো মোটামুটি ধরে রাখতে পারেন এই দুইটার পার্থক্য হচ্ছে 1 উইক। সো আপনি যদি একটা সার্কুলার পেয়ে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে অন্যটা কবে হবে। সো গত বছর আসলে নভেম্বরের দিকে রেগুলার এমবিএটা নিয়ে আসার কারণ ছিল হচ্ছে, আপনারা জানেন অবশ্যই যে এই বছরের জানুয়ারি 6 তারিখ বা 7 তারিখে ইলেকশন ছিল, সো একটু দেশের অবস্থা একটু টালমাটাল হইতেছিল, তো এই কারণে আইবিএ তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিছে। সো আসলে এইবার তা করবে না, তো আপনি ধরে রাখতে পারেন, আমার আমার যেটা ধারণা, এটা বেস্ট পসিবল গেস হিসাবে জাস্ট আমি বললাম, সেটা হচ্ছে যে 13 তারিখ এক্সিকিউটিভ এমবিএ আর 20 তারিখে রেগুলার এমবিএ, মানে আমার একটা গেস। সো এটা আবার আপনি বললেন না যে আমি বলছি এবং এটা দিয়েই হবে, বুঝতে পারছেন? সো ডিসেম্বরের 13 তারিখ একটা ফ্রাইডে আছে, এই ফ্রাইডেতে এক্সিকিউটিভ এমবিএ এবং 20 তারিখে রেগুলার এমবিএ হওয়ার চান্স আছে। আচ্ছা, আপনার রেগুলার এমবিএ এর জন্য মডেল টেস্ট নেবেন না? হ্যাঁ, রেগুলার এমবিএর মডেল টেস্ট নিব, রেগুলার এমবিএর ব্যাচও চলতেছে আমাদের।
সো আসলে ব্যাচে আমরা হয়তোবা আর ব্যাচ অফার করব না, নতুন ব্যাচ, কারণ আসলে সময় নাই, কারণ আমাদের রেগুলার এমবিএতে ক্লাস বেশি। এক্সিকিউটিভ এমবিএতে আমরা 16টা ক্লাসে অনেক কিছুই করতে পারি, রেগুলার এমবিএতে আসলে এটা সম্ভব না, তবে মডেল টেস্ট নেব। হ্যাঁ, কস্টিং ইনফরমেশন ভেরি গুড, এটা আমরা মিস করে গেছিলাম। রেগুলার এমবিএতে আপনি যদি ফুল টাইমে করেন, ফুল টাইমে মানে হচ্ছে একদম নর্মালি যেভাবে ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করে, তখন আপনার কোনো জব নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি এমবিএ করেন রেগুলার এমবিএতে, আপনার 1,25,000 এরকম লাগবে। যদি আপনি সেটা পার্ট টাইমে করেন, পার্ট টাইম মানে আপনি জব করতেছেন প্লাস এমবিএ করতে চান, কিন্তু আপনার আবার 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স নাই, সো আপনি তো আর এক্সিকিউটিভ এমবিএ করতে পারবেন না। আপনি রেগুলার এমবিএরই কিন্তু ইভিনিং এ ক্লাস করতে হবে। ওই ক্ষেত্রে আপনি তো যেহেতু 7.5 মানে 60টার উপর সেমিস্টার লাগবে, সো এখানে আপনার কোর্স ফিটা সেমিস্টার ওয়াইজ একটু বাড়তে থাকবে, সাবজেক্ট ওয়াইজ খুব একটা বাড়ে না। সো সেই হিসাবে আপনার 1,70,000 থেকে 1,80,000 এরকম যাবে রেগুলার এমবিএতে, যদি পার্ট টাইমে যান। এক্সিকিউটিভ এমবিএতে 4 এটা লাখ কি সামথিং। টোটাল? হ্যাঁ, টোটাল। এটা রেগুলার এমবিএ এর ফুল টাইম, এটা রেগুলার এমবিএ এর পার্ট টাইম, আর এটা এক্সিকিউটিভ এমবিএ। 4 লাখ। সো এই কস্টিং ডিফারেন্স। তো রেগুলার এমবিএ আসলে যাদের এক্সিকিউটিভ এমবিএটাকে 1.5 ইয়ার্স যে লাগবে, 1.5 ইয়ার্স এর এই 4 লাখ। 4 লাখ, হ্যাঁ, 1.5 ইয়ার্স 4 লাখ। শুরুর দিকে আপনার 1 লাখ সামথিং অ্যাডমিশন ফি, আর আর মনে হয় কত 1.5 লাখের মতো টোটাল লাগে। তারপরে এক সেমিস্টার পরে আর কিছু লাগে, তারপরে আপনার লাস্ট সেমিস্টারে আগের কিছু লাগে। তার মানে মোটামুটি 3 পার্টেই দেয়া লাগে। প্রথম পার্টে অ্যারাউন্ড 2 লাখের কাছাকাছি প্রথমে চলে যায়, কারণ তখন আসলে অ্যাডমিশনের পাশাপাশি সেমিস্টার ফি, অ্যাডমিশন ফি, আরো অনেক কিছু আছে। মানে অ্যারাউন্ড শুরুর দিকে 2 লাখ, তারপরে এক সেমিস্টার পরে 1 লাখ, এরপর আরেক সেমিস্টার পরে 1 লাখ। এই ইয়া। এক্সিকিউটিভ এমবিএ ফিটা এত বেশি হওয়ার কারণ কি? এইটা ধরতে পারেন যে প্রথমত এটা একটু প্রফেশনালদের জন্য, প্লাস এইখানে স্টুডেন্ট কম্পারেটিভলি কম বা ক্যান্ডিডেট কম নেই। যদিও এটা আরো আগে আরো কম নিত, তার মানে যখন বছরে 3 বার ছিল নিত, মানে যেটা কোভিডের আগে, তখন সেখানে প্রায় 40 জন বা 30 জন করে নিত। 3 বারে আপনার অ্যারাউন্ড 120 নিত। তো এখন এটা আসলে 2 বারে নিচ্ছে 135 বা এরকম। সো কাইন্ড অফ একটু প্রফেশনাল বলেই আপনার ইয়া। ভাইয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে যে এমবিএ চায়, মানে সার্কুলারে যে এটা প্রদান করে ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে এমবিএ করলেও কি অ্যাপ্লাই করতে পারবো ওইসব জব সার্কুলার, জব প্রতিষ্ঠানে? হ্যাঁ হ্যাঁ, পারবেন, পারবেন, পারবেন। আর কম্পারেটিভলি আসলে এক্সিকিউটিভ এমবিএটা কিরকম আমি একটু আপনাকে বলি, তাহলে আপনার একটু বুঝতে ইজি হবে। আসলে এক্সিকিউটিভ এমবিএতে সার্কুলার আপনার ফলো করা লাগে না, মানে বিশেষ করে আইবিএতে যেটা হয়, দেখবেন যে আপনি আসলে প্রায় 67 মানুষের সাথে থাকবেন, দেখা যাবে প্রত্যেকেরই অর্গানাইজেশনে কিছু ইন্টারনাল সার্কুলার থাকে। আপনি দেখবেন যে আপনি ব্যাচমেট কারো মাধ্যমে আপনার মানে ওই সার্কুলারে অ্যাপ্লাই করে আপনার জব হয়ে গেছে, এটা ওপেন সার্কুলারও না। মানে বুঝতে পারছেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে, ইনফ্যাক্ট রেগুলার এমবিএতেও অনেক সময় ওই ক্লোজ সার্কুলারেই জব হয় অনেকের। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন কোয়ারি কিছু আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন, একজন বলেন। অ্যানালিটিক্যাল পার্টে যে দুইটা কোশ্চেন থাকে, এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আপনি বুঝতে পারছেন? যে কোশ্চেন দুইটা আমি এটা বুঝতে পারি নাই, বাকিরা কেউ বুঝছেন? অ্যানালিটিক্যাল পার্টের দুইটা কোশ্চেন থাকে বললাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা। দুইটা কোশ্চেনের মধ্যে প্যাটার্নের ডিফারেন্সটা কি থাকে আসলে? দুইটা কোয়েশ্চেনেই তো ধরেন একটা আমি ধরন দেখাইছি না, মানে একটা গ্রাফ থাকবে, চার্ট থাকবে, ওইটাকে অ্যানালাইসিস করে লিখতে হবে, বুঝতে পারছেন? আর ইংলিশে থাকবে যে এরকম, এটাকে আপনার এস এর মতো করে এগ্রি ডিসএগ্রি বা এরকম করে লিখতে হবে। অ্যানালিটিক্যাল পার্ট দুইটা কোশ্চেন থাকে, রাইট? হ্যাঁ, এনআইটিএল থেকে দুইটা থাকবে, দুইটাতেই দুইটা ধরেন গ্রাফ কোশ্চেন, চার্ট এরকম থাকবে। দুইটা কি মানে কোনো ডিফারেন্স নাই, সেম জিনিসই চায়? বুঝি নাই আমি এখনো কোয়েশ্চেনটা। মানে অ্যানালিটিক্যাল পার্টে যে দুইটা কোশ্চেন থাকে, এই দুইটা কোশ্চেনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? কোনো ভাগ আপনারা করতে পারছেন না যে একটা question এই জিনিসটা চায়? দুইটা কোয়েশ্চেনই দুইটাই গ্রাফ বা চার্ট থাকবে, এইটা এনে কোনো ডিফারেন্স নাই, কিন্তু দুইটা টপিকে থাকতে পারে, একটা ধরেন ইকোনমিক্স, একটা ধরেন এইচআর, এরকম। মানে বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মিরাজ কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনার। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ধন্যবাদ। আমি আপনার কাছে যে কোশ্চেনটা আমার সেটা হচ্ছে, আমি একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। তো হুম আমার টার্গেট হচ্ছে সুইচ করা। হুম তো সেক্ষেত্রে আমি আপনার যেটা বললেন আপনি, যেমন এক্সিকিউটিভ এমবিএ বা হচ্ছে রেগুলার এমবিএ। এক্সিকিউটিভ এমবিএটা হচ্ছে আমার জন্য আসলে একটু এক্সপেন্সিভ। আমি যদি রেগুলার এমবিএটা করি হুম সেক্ষেত্রে আমি কি ওই যে জবের যে প্রেফারেন্সটা সেটা কি পাবো? হ্যাঁ বিষয়টা যদি সেটাও একটু পাবেন, ক্লিয়ার করতেন। সেটাও ধন্যবাদ। পাবেন। সেটাও পাবেন, মানে মোট কথা হচ্ছে যেটা হবে যে ধরেন আপনার তখন সারাউন্ডিংসে যারা আছে সবারই ধরেন 1 বছর 2 বছর 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকবে। তো বেশি সিনিয়র বা মিড লেভেলের মানুষজন হয়তো আপনার আশপাশে থাকবে না, কিন্তু আপনি আবার 3.5 বছরের মতো যখন লাগবে এমবিএটা শেষ করতে, তখন কিন্তু মোটামুটি ধরেন অনেক সিনিয়র অনেকেই পাবেন। সো আপনি তখন জব সুইচ করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আসলে আপনার জন্য যদি এক্সপেন্সিভ যেহেতু হয়ে যাচ্ছে, সো আপনি, আমার কাছে মনে হয় যে পার্ট টাইমে যদি আপনি এমবিএটা শেষ করতে আপনার 3.5 বছর বা 3 বছরের উপরে লাগাটা আপনার কাছে খুব বেশি ম্যাটার না করে, তাহলে আপনি পার্ট টাইমেই যেতে পারেন। এটা সমস্যা নেই, ক্যারিয়ারে এটাও কাজে দিবে। অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকটা কথা বলি, সেটা হ্যাঁ হচ্ছে আমি সিমিলার যদি আমি আইএলটিএস করে যদি মানে বিদেশে অ্যাপ্লিকেশন করার জন্য যদি আমি করি, সেক্ষেত্রে কি আমার এই ডিগ্রিটা আদতে কোনো কাজে আসবে, বা হচ্ছে আমি যদি এক্সিকিউটিভ মানে এমবিএটা খুব একটা কাজে দিবে না, রেগুলার এমবিএটা দিবে। রেগুলার রেগুলার, এমবিএ কাজে দেবে, রাইট? হ্যাঁ রেগুলার এমবিএটাকে আইবিএ এর মাস্টার্স ধরা হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, এটাই জানা ছিল। আসসালামু আলাইকুম। ভালো আছে। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করতে চাইছিলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আচ্ছা, রবিউল করেন। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আমাদের তো এজ 30 হয়ে গেছে অলরেডি, অলমোস্ট হ্যাঁ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। যেহেতু এক্সিকিউটিভে যে ভাইয়া বললো হ্যাঁ যে এক্সিকিউটিভ এমবিএ তে কস্টলি 4 হুম লাখ লাগে। তো এই পাশাপাশি আমরা কি মানে রেগুলার এমবিএ তে যতদূর জানি যে কোনো এজ লাগে না, আনলিমিটেড এজ। হুম হুম তো সেক্ষেত্রে রেগুলার এমবিএ তো যে কোনো মানে করা যেতে পারে মনে হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ওইটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ দেখেন আপনি তো ধরেন রেগুলার এমবিএ তে যদি আপনি ফুল টাইমে করেন, ফুল টাইমে করা মানে কি, মানে ধরেন আপনি আসলে অন্য কোথাও চাকরি করতেছেন না, একদম নর্মালি যেভাবে মানুষজন বিবিএ জি করে ইউনিভার্সিটিতে ওই রকম করে করতেছেন। সো ওইরকম করে যদি করেন, আপনার এই যদি 30 ক্রস হয়ে যায়, তাহলে জি যেটা হবে, যদি আগে জব এক্সপিরিয়েন্স থাকে, তার আগে বুঝতে পারছেন জি আইবিএ তে ঢোকার আগে, তাহলে ওই জব এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং আপনি আইবি এর মোটামুটি টিচারদের লিঙ্ক বা অ্যালামনাইয়ের লিঙ্কের মাধ্যমে আপনি একটা অন্য জবেও শুরু শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনি যে না আমি পার্ট টাইমে শুরু করি আর সাথে জব করি, তো আপনি 3.5 বছর জব করতে করতে ধরেন আপনার জব এক্সপিরিয়েন্সও যথেষ্ট হয়ে যাবে। আবার ধরেন আপনার আইবিএ থেকে এমবিএটাও করা হয়ে যাবে। এরপরে আপনি হচ্ছে মোটামুটি ধরেন বার ছাড়াই, যেমন ধরেন হচ্ছে আসলে 30 বার দেয় কোন জবে, ম্যাক্সিমাম যেই জবগুলোতে ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স চাই এরকম। জি জি কিন্তু আপনি যদি হচ্ছে আসলে 3 বছর 3.5 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায়, তারপরে আপনি এই আইবিএর এমবিএ দিয়েও যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে তো আপনার ধরেন আর একদম ফ্রেশার্স জবগুলোতে অ্যাপ্লাই করবেন না। আপনি তো তখন জেনারেলি যেই জবে 4 বছর 5 বছর জব এক্সপিরিয়েন্স থাকবে, সেটা নিয়েই আপনি করবেন, বুঝতে পারছেন? জি ভাই ভাইয়া, আর জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা মানে কোয়েশ্চেন হচ্ছে যে আসলে যদি বা ইরিলেভেন্ট মনে হচ্ছে আমার কাছে, তারপর আমি বলতে চাচ্ছি হুম। যে একটা প্রফেশন যেমন ব্যাংক প্রফেশন থেকে মাল্টি ন্যাশনালে কি যাওয়া যায়, যে এটা রেকর্ড এক্সপিরিয়েন্স? আছে, রেকর্ড আছে যাওয়ার। মানে এটা আসলে হয় কি যে আপনি এক্সটার্নালি যাওয়া টাফ, মানে আইবিএ তে কেন পসিবল, কারণ দেখা গেছে ওই যে আপনি এমবিএ করতেছেন, তো আপনার ক্লাসমেট একজন ধরেন এমএনসি তে আছে এবং আপনি ধরেন ব্যাংকে আছেন, আপনি তাকে বললেন যে তোমাদের এখানে নিবে কিনা তোমার রেফারেন্সে বা কিছুতে। সো দেখা গেছে যে সেই আপনার একটা পরে তার সাথে যোগাযোগ করে কিছু ইন্টারনাল সার্কুলারের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। ধরেন ওইখানে একটা ভ্যাকেন্সি খালি হয়েছে এবং আপনি অ্যাপ্লাই করলেন, সে রেফারেন্স দিল। মানে ওইগুলা কম্পারেটিভলি ইনফর্মাল, মানে আর ফর্মাল ওয়েতে না। আমরা ফর্মাল ওয়েটা পাই কিসে, ফর্মাল ওয়েটা পাই হচ্ছে জেনারেলি ধরেন আপনার সার্কুলারে। হ্যাঁ। তো জি ওই আইবিএ এর ক্ষেত্রে যেটা হয় যে আসলে অনেক মানুষজন আছে এবং এটা আইবিএ টিচাররাও দেয় না, দেখা গেছে ব্যাচমেটের মাধ্যমেই জানছে। এরকম অনেকেই আছে যে দেখা গেছে যে সে আসলে এন্টারপ্রেনার আর তার ফ্রেন্ড হচ্ছে জব করতেছে, মানে ব্যাচমেট জব করতেছে, সো ওই জবের পরে সে তার কোম্পানিতে জয়েন করে ফেললো, বুঝতে পারছেন, এরকমও হয়। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকজনের কোয়েশ্চেন ছিল। ভাইয়া, আপনি যে হিসাবটা প্রথমে দেখাইলেন যে ভাইভাতে আসলে
হুম ভালো হইলো নাকি খারাপ হইলো ডাজেন্ট ম্যাটার, মেটার হুম আসলে টোটাল স্কোরটা। এটা কি হুম রেগুলার এমবিএ এর ক্ষেত্রেও? হ্যাঁ, রেগুলার এমবিএ এর ক্ষেত্রে আবার এমসিকিউ আছে তো। সো এখানে এমসিকিউতে প্রত্যেকটা সেকশনে মানে ম্যাথ, ইংলিশ এবং অ্যানালিটিক্যাল প্রত্যেকটা সেকশনে আপনাকে একটা মিনিমাম মার্কস পাইতে হবে, এবং রিটেনও একটা মিনিমাম মার্কস পাইতে হবে, এবং তারপরে ভাইবার মার্কস। এই সবকটার সামেশনটাই আপনার হচ্ছে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসবে। আচ্ছা ভাইয়া, রেগুলার এমবিএ এর যেই রিটেন পোর্শনটা আছে ওটাতে ভালো করার জন্য হুম মানে আমি তো নিজে প্র্যাকটিস করব, কিন্তু হুম আমি কিভাবে বুঝবো যে গ্রামাটিক্যাল কারেক্ট থাকলে আর স্পেলিং মিস্টেক না থাকলে আমার লেখাটা ভালো? না, এইটা ধরেন হচ্ছে আসলে আপনার খাতা কাউকে দিয়ে চেক করাইতে হবে, নাহলে তো বোঝা একটু টাফ। আর প্লাস হচ্ছে ধরেন ওই যদি কিছু রাইটিং বই, বিশেষ করে আইএলটিএস এর বা এই টাইপের রাইটিং বইগুলো থেকে একটু প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে যান আপাতত, মানে এরপরে ধরেন হচ্ছে ফিনিশিং এ গিয়ে মানে যখন অন্য কোনো কোচিং এ মডেল টেস্ট দিবেন বা করবেন, তখন আপনি ওইটাকে ইমপ্রুভ করে নিন। থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আজকে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য যেরকম আপনি একটা সেমিনার নিলেন, আপনার রেগুলার এমবিএ এর জন্য এরকম কি কোনো সেমিনার আপনার নিবেন বা হ্যাঁ, এটা ডিটেইলস আমি ইনস্ট্রাকশনটা শেয়ার হ্যাঁ, এটা হচ্ছে আমি করার নেক্সট জন্য, নেক্সট ডিটেইলস শেয়ার উইকে, করার জন্য আর কি, রেগুলার এমবিএ। হ্যাঁ, রেগুলার এমবিএ ডিটেলসটা শেয়ার করার জন্য আমি নেক্সট উইকে একটা নিব ইনশাল্লাহ। তো ওই যে যেটা বললাম যে আপনি এই যে আমাদের তো ধরেন দুইটা একটা গ্রুপের কথা বলছি। এইখানে ধরেন আইবি এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশন মাইস্ট্রো নামে যে গ্রুপটা আছে, এই এক্সিকিউটিভ এমবিএটা বাদ দিলে, এক্সিকিউটিভ কথাটা বাদ দিলে আইবি এমবিএ প্রিপারেশন মাইস্ট্রো নামে একটা গ্রুপও আমাদের আছে, বুঝতে পারছেন? সো ওইটা হচ্ছে রেগুলার এমবিএ এর জন্য মেইনলি ডেডিকেটেড। সো ওই গ্রুপটাতে একটু অ্যাড হয়ে থাকেন, তাহলে দেখবেন যে হচ্ছে আমরা ওইখানে ইনফরমেশনটা পেয়ে যাব। প্লাস ওইটার আগে ডেটটা ঠিক করে নেই যে ওটা কবে নিব, তারপরে ওইখানে রেজিস্ট্রেশন করে আবার ধরেন জুম আইডি পাসওয়ার্ড দিলে ওইখানে জয়েন করেন। তো যাদের 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স নাই, তারা হচ্ছে আইবি এমবিএ প্রিপারেশন মাইস্ট্রো নামে গ্রুপে অ্যাড হয়ে যায়। আর হচ্ছে ওই গ্রুপটা থেকে আমরা পরবর্তীতে সেমিনারের একটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, যারা আচ্ছা, ইএমবিএ স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে ক্লাস করতে আসে ময়মনসিংহ থেকে, তারা কি ঢাকা ভার্সিটির কোনো হল সুবিধা পায়? হল সুবিধা পাবেন না, এক্সিকিউটিভ এমবিএ তে পাবেন না, রেগুলার এমবিএ তে পাবেন। এক্সিকিউটিভ এমবিএ তে পাবেন না, রেগুলার এমবিএ তো আবার পার্ট টাইমে দিতে চায় না। তো কারণ পার্ট টাইম মানেই তো সে জব করতেছে, এটা চিন্তা করছে। সো যেহেতু আসলে আইবিএ হোস্টেলে সিট লিমিটেড, এনে বিবিএ স্টুডেন্ট থাকে, রেগুলার এমবিএ এর ফুল টাইম স্টুডেন্ট থাকে, সো রেগুলার এমবিএ এর পার্ট টাইমকেই দেয় না, এক্সিকিউটিভ এমবিএ তো আরো দিবে না। আর হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে বাইরে জব করতেছেন এবং আপনারা চাচ্ছেন যে আইবিএ থেকে এমবিএ করতে, এক্সিকিউটিভ এমবিএ, সেটাও পসিবল, কারণ এক্সিকিউটিভ এমবিএ এর ক্লাসগুলা শুক্র শনিবার সন্ধ্যার দিকে হয়, বিকালে বিকালে 4টা থেকে ধরেন হচ্ছে সন্ধ্যা পর্যন্ত হয়। আর যারা হচ্ছে রেগুলার এমবিএ এর পার্ট টাইমে করবেন, তারা হচ্ছে উইকডেসে অফিসের পরে এসে ক্লাস করবেন, মানে ওইটা ধরেন 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয় এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন্স কোয়ারি কিছু আছে? এনিওয়ান? আচ্ছা, যদি আচ্ছা, না হ্যাঁ, বলেন। মানে ওই এমবিএ ব্যাংকের ক্ষেত্রে এমবিএম টা বেশি প্রিফারেবল হয় নাকি আইবিএ থেকে এমবিএ টা বা এক্সিকিউটিভ এমবিএ টা ব্যাংকের বেশি? ক্ষেত্রে আসলে ওই এমবিএমটাই বেশি প্রেফারেবল। তবে আইবিএর এমবিএটা থাকলে আপনার জন্য একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি যে কোনো সময় সুইচ করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? যদি এরকম সিচুয়েশন হইলো যে আপনি আসলে এই সেক্টরে থাকতে যাচ্ছেন, অন্য সেক্টরে চলে যেতে যাচ্ছেন, তখন আসলে আইবিএর এমবিএ করলে একটু বেটার হয়, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ব্র্যান্ড ভ্যালু হিসেবে বেটার। আর আপনি যদি শুধু ডেডিকেটেডলি ব্যাংকিং সেক্টরে থাকতে চান, তাহলে তো বিআইবিএম এর এমবিএমটাই বেটার, ডেডিকেটেড যদি থাকতে চান, এই আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরেকজনের কোয়েশ্চেন ছিল মনে হয়, কে কোয়েশ্চেন করতে চাইছিলেন? আমার হচ্ছে যে আপনি যেটা রেশিও দেখালেন না রিটেন ভাইবার তো ইএমবি এর রেগুলার হ্যাঁ, আইবিএ এমবিএ এর জন্য এই রেশিওটা কিরকম, ও মানে এটা কতজন কিরকম ভ্যারি টিকছে করে বা যদি আপনার কাছে, না মানে সাধারণত কতজন পরীক্ষা দেয় ও রেগুলার আচ্ছা, আইবিএ হ্যাঁ, তে যদি? রেগুলার এমবিএ একটু বেশি, এবং এটা খুব মানে একটু কম্পারেটিভলি হাইলি কম্পিটিটিভ বলতে পারেন। রেগুলার এমবিএ তে ধরেন আপনার অ্যারাউন্ড পরীক্ষা দিবে হচ্ছে, ধরেন অ্যারাউন্ড হচ্ছে 3000। যদিও হচ্ছে আমি আসলে রেগুলার এমবিএ এর জন্য সেমিনার নেই না বলে ওই ডকুমেন্ট ডেটাগুলো নেই নাই।
3,000-এর মধ্যে সমস্যা নাই ধরেন ভাই, হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বললেই হলো। 2,000-এর মতো পরীক্ষা দেয় হচ্ছে ফুল টাইমের জন্য, 1,000-এর মতো পরীক্ষা দেয় হচ্ছে পার্ট টাইমের জন্য অ্যারাউন্ড। হ্যাঁ, এটা আরো কম বেশি এরকম জি 500-র মতো হয়ে যেতে পারে, মানে ধরে রাখেন 1,500-র মতো, মানে অ্যারাউন্ড এরকমই, একদম 1,000-এ আসে না। তো এখান থেকে ধরেন রেগুলার এমবিএ তে ফাইনালি টিকে 120 জন, আর এখানে ফাইনালি টিকে ধরেন হচ্ছে 60 জন। সো যেখানে আপনার ধরেন এক্সিকিউটিভ জি এমবিএ তে 334 বা 338-এর মধ্যে টিকতেছে হচ্ছে ফাইনালি অ্যারাউন্ড 70 জন। সো এখানে কিন্তু 100, মানে 1,500-এর মধ্যে 60 জন বা 2,000-এর মধ্যে 120 জন। সো এখানে আপনি বলতে পারেন যে আউট অফ 18 একজন টিকতেছে, বা এখানে ধরতে পারেন যে আউট অফ 20 ও 25 একজন টিকতেছে, বুঝতে পারছেন? আর এখানে কিন্তু আউট অফ 5 একজন টিকতেছে। পার্ট টাইম আর ফুল টাইমের জন্য তো আর আলাদা এক্সাম হয় না, না, এক্সামটা একই একই মনে হয়। এক্সাম, একই এক্সাম, শুধু আপনি এই মানে অ্যাপ্লাই করার সময় লিখে দিবেন যে পার্ট টাইম নাকি ফুল টাইম। কিন্তু আবার ও আবার আচ্ছা আলাদা আচ্ছা। আলাদা হচ্ছে আপনার ইয়া হবে, মানে মেরিট লিস্ট আলাদা। মানে মেরিট লিস্ট আলাদা মানে হচ্ছে আলাদা ভাইবা, আলাদা হচ্ছে ইয়া, মানে এমন হইতে পারে আপনি যদি ফুল টাইমে পরীক্ষা দেন, মানে ফুল টাইমে যেহেতু সিট বেশি, সো অনেক সময় হচ্ছে ফুল টাইমে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি। কিন্তু আবার পার্ট টাইমে সিট কম হইলো, আবার পার্ট টাইমে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে সিট কম কিন্তু আবার পার্ট টাইমের সবাই তো মোটামুটি জবে থাকে। তো সবাই আসলে ওই লেভেলে প্রিপারেশন নিতে পারে না যারা আসলে ফুল টাইমের জন্য যেভাবে প্রিপারেশন নেয়। আবার ভাই এমনও কি হয় যে ফুল টাইমে এক্সাম দিয়ে ফুল টাইমে চান্স পাওয়ার পর সে চাইলে পার্ট টাইমে রাইট, সুইচ এটা করতে সুইচ পারে, করতে এরকম? পারবে মিনিমাম এক সেমিস্টার শেষ করার পরে। কারণ ধরেন আপনার এক সেমিস্টার শেষ হইলো, আপনার হুট করে কোথাও জব হয়ে গেছে, এখন আপনি তো আর ফুল টাইমে চাইলেও হচ্ছে ফুল টাইমে করে আপনি জব তো কন্টিনিউ করতে পারবেন না, বুঝতে পারছেন? সো তখন আপনি কি করবেন, তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে পরের সেমিস্টার গুলা বা পরের কোর্স গুলো আমি হচ্ছে পার্ট টাইমে করতে চাই। তো এটা আপনার সুইচ করা যায় আগে যেরকম, আরো প্রায় 6-7 বছর আগে আমাদের সময় বিশেষ করে ধরেন আপনার ফুল টাইম টু পার্ট টাইম, পার্ট টাইম টু ফুল টাইমে হচ্ছে সুইচ করা যেত। পার্ট টাইম টু ফুল টাইম মানে কেউ ধরেন পার্ট টাইমে 2টা সেমিস্টার করার পরে তার মনে হলো আসলে এমবিএ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আসলে এখন এই চাকরিটাও ভালো লাগতেছে না, ফুল টাইমে এমবিএটা করি, এরপরে আবার ইয়া করবো। কিন্তু এটা আইবি এখন বন্ধ করে দিছে আর কি। এখন পার্ট টাইমে যারা ঢুকতেছে তাদের পার্ট টাইমেই শেষ করতে হয়, ফুল টাইমে যারা ঢুকতেছে তারা হচ্ছে আবার পার্ট টাইমে সুইচ করতে পারে। আর কারো কোনো কোয়েশ্চেন্স, কোয়েরি? একটা প্রশ্ন ছিল আমার, সেটা হ্যাঁ হচ্ছে শিওর। আপনার এই যখন আপনার কেউ আপনার এখানে কোচিং এ ভর্তি হবে, ধরেন সাপোজ সামনে তো 41st ইনটেক হবে এক্সিকিউটিভ এমবিএ, হ্যাঁ, ওইটার জন্য যদি আপনার এখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তো ভর্তি হলেই যে আপনার এখানে আমার চান্স হয়ে যাবে সেটা তো নিশ্চিত বলা যায় না। না এখন পরবর্তী সময়ে আবার কোচিং রিপিট করার জন্য কি আবার আলাদাভাবে ভর্তি আমরা হওয়া লাগবে কিনা? 41st ব্যাচের জন্য এই অপশনটা রাখছি যে 41st-এ যারা টিকবে না তাদেরকে আমরা পরের বার ফ্রিতেই রিপিট করতে দিব। এটা এর পরের ব্যাচ থেকে থাকবে না আশা করা যায়, মানে এটাই লাস্ট। কারণ আসলে রিপিটের স্টুডেন্ট পরে যদিও অনেক বেশি হয়, কিন্তু পরে আবার ওনারা পরে ক্লাস কন্টিনিউ করে না, বুঝতে পারছেন? কারণ দেখা গেছে যে ওই কন্টেন্ট প্রায় কাছাকাছি থাকার কারণে রেকর্ড ক্লাসেই দেখে। সো আসলে আমরা এইবার যারা ভর্তি হবে তারা এই ডিসেম্বরে না টিকলে পরের মেয়ের জন্য অটোমেটিক রিপিট করতে পারবে ফ্রি। কিন্তু ওই মেয়ের জন্য আবার যারা ভর্তি হবে তাদেরকে আমরা পরের ডিসেম্বরের জন্য রিপিট করাবো না আর কি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন্স, কোয়েরি কিছু আছে? তাহলে এখানে শেষ করে দেই নাকি, আর কোয়েশ্চেন্স না থাকলে? ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা রেকর্ডিংটাও শেয়ার করে দিব, পিডিএফটা ইমেইল করে দিব, যেটার উপর ক্লাস নিছি। ব্যাচ অফার ভাইয়া, করলে হ্যাঁ question হ্যাঁ ছিল, যেমন ইএমবিএ থেকে আইবি এর এমবিএ টা একটু ডিমান্ড বেশি, বাট আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অন্য জায়গার অন্য ভার্সিটির এমবিএ থেকে কি আইবি এর ইএমবিএ ডিমান্ডটা ভালো? হ্যাঁ, অন্য জায়গার এমবিএ থেকে ডেফিনেটলি এক্সিকিউটিভ এমবিএ বেটার হবে। ঠিক আছে, ডেফিনেটলি এক্সিকিউটিভ এমবিএ বেটার হবে। কারণ হচ্ছে আপনার আসলে মেইন যেটা ইস্যু সেটা হচ্ছে আপনার আসলে ব্র্যান্ড ভ্যালুটা এখানে অনেক বেশি কাজে দেয়, বুঝতে পারছেন? কোন জায়গা থেকে এমবিএ করতেছেন এটা অনেক বেশি কাজে দিবে। ইনফ্যাক্ট ধরেন হচ্ছে আইবিএ থেকে একজন বিবিএ করছে, সে ধরেন হচ্ছে আসলে আইবিএ এর এক্সিকিউটিভ এমবিএ করা একজন মানুষ এবং অন্য জায়গা থেকে এমবিএ করা মানুষের মধ্যে ডেফিনেটলি আইবিএ কি চুজ করবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেম কস্ট যদি হয় তাহলে আমি বলবো আইবিএর এক্সিকিউটিভ এমবিএ করেন।
ঠিক আছে, অন্য জায়গায় রেগুলার এমবিএ করাচ্ছে। আর যদি আপনার মনে করেন ওই এমবিএ এর মাধ্যমে আপনি পরে পিএইচডি বা এরকম বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তো একাডেমিক ভাবে দেখাইতে হবে, তখন আসলে এক্সিকিউটিভ এমবিএ গুড চয়েস না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আইবিএ ইন ইংলিশে করেছি, মানে বিএ করছেন ইংলিশে এবং পরে এক্সিকিউটিভ এমবিএ করতে, হ্যাঁ পারবেন, ব্যাকগ্রাউন্ড ম্যাটারই করে না। আপনার এনি ব্যাকগ্রাউন্ডের মানুষজন আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করতে পারবে, সেটা বাংলা ইংলিশ যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন কোয়ারি কিছু আছে? না থাকলে তাহলে শেষ করব, থাকলে কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। আমি ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দিব, লেকচার শিটগুলো, এই পিডিএফটাও দিয়ে দিব আজকে ক্লাসের। আর হচ্ছে পরে ব্যাচ অফার করলো ইনশাল্লাহ জানতে পারবেন। ঠিক আছে, ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।